ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রের গল্পকে সঙ্গে করে নিয়ে। সূচিপত্রের গল্প, সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। আজ আপনারা শুনবেন আরব্য রজনী থেকে সিনবাদের কাহিনী। আজকের গল্প শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের নতুন শ্রোতা বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে। আর যদি আপনি আমাদের পুরনো শ্রোতা বন্ধু হন, আমাদের হারিয়ে ফেলেছিলেন, মিস করছিলেন, তারপর আরও একবার খুঁজে পেয়ে গিয়েছেন ইউটিউবে, তাহলে তো আবারও সাবস্ক্রাইব করতে হয় সূচিপত্রের গল্পকে। ও হ্যাঁ, সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্প বা পরের পর্বের নোটিফিকেশনের জন্য। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, পোস্টার ডিজাইন রায় ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজা বাবু। শুরু হচ্ছে আজকের গল্প আরব্য রজনীর অংশ, সিনবাদের ৭ সমুদ্র অভিযানের কাহিনী অবলম্বনে সূচিপত্রের নিবেদন সিনবাদ। বাগদাদের অধিপতি খলিফা হারুন আল রশিদের রাজত্বকালে বাগদাদ নগরে সিনবাদ নামে একটি দরিদ্র শ্রমজীবী মানুষ বাস করত। মোট বহন করে তাকে জীবিকা নির্বাহ করতে হতো। একদিন গ্রীষ্মকালের মধ্যাহ্নে প্রচণ্ড রৌদ্রে একটি প্রকাণ্ড মোট মাথায় নিয়ে সে নগরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছিল। চলতে চলতে সে পথের এক স্থানে এসে দেখল পথের সেই অংশ একেবারে গোলাপ জলে সিক্ত, আর চারদিকের বাতাসে গোলাপ গন্ধ বিকীর্ণ হচ্ছে। এতক্ষণের পথশ্রমে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিল। সিনবাদ এই স্থানে এসে তার মোট নামাল। তারপর একটা বাড়ির ছায়ায় বসে বিশ্রাম করতে লাগল। প্রকাণ্ড গৃহ, রাজপুরীর মতোই প্রশস্ত। কান পাতলেই শোনা যায় সেই বাড়ির অন্দর থেকে অপূর্ব মিষ্টি গানের কলি ভেসে ভেসে আসছে, আর সেই সঙ্গে তানপুরার সুমধুর তান। অল্পক্ষণ বিশ্রাম করতেই সিনবাদের সকল ক্লান্তি কেটে যায়। সে ফটকের ফাঁক দিয়ে মাথা ঝুঁকিয়ে ভিতরে দৃষ্টিপাত করে। একটা বাগিচা, ঝকঝকে তকতকে একটা বাগিচা, কত বিচিত্র নানা বর্ণের বাহারি সব ফুল ফুটে আছে। সেদিকে তাকালে দু চোখ যেন জুড়িয়ে যায়। এমন সাজানো গোছানো বাগান সে জীবনে বড় একটা দেখেনি। সাধারণ লোকের কথা তো দূরে থাক, অনেক সুলতান, খালিফা, বাদশাহদের বাগানও না এমন সুন্দর হয় না বোধহয়। বাড়ির ভিতরের গাছের ডালে শ্যামা, বুলবুল মনের আনন্দে শীষ দিচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে দ্বাররক্ষীরা সশস্ত্রে দ্বার রক্ষা করছে। দেখে তো মনে হচ্ছে যেন বাড়ির গৃহবাসীরা কোনো এক উৎসবে মেতে উঠেছে। কার গৃহে এরকম আনন্দ উৎসব চলছে তা জানবার জন্য সিনবাদের মনে কৌতূহলের সঞ্চার হল। সে দারোয়ানের কাছে গিয়ে গৃহস্বামীর পরিচয় জিজ্ঞাসা করল। দারোয়ান গোফে চারা দিয়ে সবিস্ময়ে বলল, কি আশ্চর্য, তুমি বিখ্যাত নাবিক সিনবাদের নাম শুনো নাই? জাহাজে করিয়া তিনি সমস্ত পৃথিবী পরিভ্রমণ করিয়াছেন, তাহার ধনদৌলতের তো সীমা নাই। মুটে সিনবাদ এই কথাটা শুনে কপালে করাঘাত করে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলল, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, তোমার রাজ্যে বিচার নাই। সিনবাদ, ও সিনবাদ, আমিও সিনবাদ, দুজনেরই তো নাম একই, কিন্তু দুজনের অবস্থার মধ্যে কি আকাশ পাতাল প্রভেদ। হ্যাঁ, আমি সমস্ত দিন পরিশ্রম করে বৃষ্টি রোদে মোট বয়ে অতি কষ্টে এক মুঠো অন্ন সংগ্রহ করি, আর এই সিনবাদ পথের ধুলা নিবারণের জন্য গোলাপ জল ছড়ায়। তার সুখ আর সৌভাগ্যের সীমা নেই। হ্যাঁ, সিনবাদ এই প্রথম অনুভব করতে পারে জীবনে কত গান আছে, কত ফুল আছে, আছে কত রূপ আর কত গন্ধ, কিন্তু না, সেসব তার জন্য নয়। এই গান, এই ফুল, এই গন্ধ তার মতো দরিদ্রের জন্য কোনোদিনই নয়। ধনীর দুলাল হয়ে জন্মালে তবেই এই সব ভোগ করবার অধিকার মানুষের থাকে। হ্যাঁ, সিনবাদ ভাবতে থাকে, প্রতিদিন প্রতিনিয়ত আমি ধনীর মোট বয়ে বেড়াই,
কত সোনা দানা হিরে জহরত বয়ে নিয়ে যাই বিত্তবানের বাড়ি, কিন্তু হায় আমার নসিবে কয়েকটা দিরহাম ছাড়া সেসব আমি চোখেও দেখতে পাই না। সেই সব ধনরত্ন বিলাসের সামগ্রী যারা ভোগ করে তারা তো ভিন্ন গ্রহের মানুষ, ভিন্ন গোত্রের মানুষ। বিলাস ব্যসন তাদের জন্মগত অধিকার, আর আমি মোট বয়ে চলি। এই তো আজও যে মোটের অত্যাধিক ভারে আমি ঘরমাক্ত, ক্লান্ত এবং নুব্জ হয়ে এখানে বসে পড়তে বাধ্য হয়েছিলাম। জানি আমার এই মোটের মধ্যে যে আনন্দ বিলাসের উপকরণ আছে তাতে বহু বিত্তজনের অনেক রকম বিনোদন হতে পারে। মনের দুঃখে তার ঝোলা থেকে একটা বাদ্যযন্ত্র বের করে সিনবাদ। তাতে চড়ায় একটা গানের সুর। সেই গানে হৃদয়ের সকল ব্যথা বঞ্জনা গলে গলে ঝরে পড়তে থাকে। বেশ কিছুক্ষণ বাজানোর পর অনেকক্ষণ জিরিয়ে তার শরীর আর মন এখন বেশ ফুরফুরে। মোটটা মাথায় তুলে আবারও সে যাত্রা করতে উদ্যত হয়েছে। এমন সময় ফটক খুলে একটা ছোট ছেলে বেরিয়ে এলো, মুখে তার মিষ্টি হাসি। কোনোরকম ভূমিকা না করে সিনবাদের একটা হাত ধরে সে বলে, শোনো, আমার মালিক তোমাকে ডাকছে, চলো। কিন্তু কথাটা শোনা অবধি সিনবাদের বিস্ময়ের সীমা রইল না। সে ভাবল হয়তো এই বাজনা বাজানোতে বিরক্ত হয়ে তাকে শাস্তি দেবার জন্যই ভিতরে আহ্বান করা হয়েছে। সিনবাদ প্রচণ্ড অবাক হয়, ভয়ও পায়, ভেতরে না যাওয়ার ছুতো খুঁজতে থাকে। যা হোক কিছু একটা বলে ছেলেটাকে তো বোঝাতে হবে, কিন্তু ভেবে পায় না কি বলবে সে। সুতরাং মোটে সিনবাদ তার সঙ্গে সাক্ষাৎ করতে সম্মত হল না। ছেলেটা আবারও তার হাত ধরে টানে। আরে চলো না, আমার মালিক তোমার সঙ্গে কথা বলতে চাইছেন। হ্যাঁ, ছেলেটা একেবারে নাছোড় বান্দা। তার সঙ্গে তো মোট আছে এবং তা যথাশীঘ্র সম্ভব যথাস্থানে পৌঁছে দিতে হবে। কিন্তু দেখো, আমার এই মোট, এটা কোথায় রেখে যাব? কথাটা বলে সে ছেলের সঙ্গে ভিতরে যেতে আপত্তি করল। সে তুমি কিছু ভেবো না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ফটকে তো পাহারাদাররা আছে, পাহারাওয়ালার কাছে রেখে চলো, ভয় নেই, কেউ কিচ্ছু নেবে না। সেই তোমার মোট পাহারা দেবে। তুমি এসো তো, এসো, ভেতরে এসো। কিন্তু ভৃত্য ছেলেটি পীড়াপিড়ি করায়, বিশেষত মোটের রক্ষণাবেক্ষণে সম্মত হওয়াতে অবশেষে সে অনিচ্ছা সত্ত্বেও নাবিক সিনবাদের সঙ্গে সাক্ষাৎ করতে পাহারাওয়ালার কাছে মোট গচ্ছিত রেখে সিনবাদ ভেতরে ঢুকল। মোটে সিনবাদ ভৃত্যের সঙ্গে একটা সুসজ্জিত প্রশস্ত ঘরে উপস্থিত হয়ে দেখল সুন্দর ইমারত, ঝকঝকে তকতকে করে সাজানো। ঘরের ভিতর হরেক রকম নাম না জানা ফুলের সে কি সমারোহ, মন প্রাণ যেন ভরে যায়। সঙ্গে আতর আর গোলাপ জলের মিষ্টি গন্ধ যেন হৃদয়কে মাতাল করে তোলে। উৎকৃষ্ট আসনে অনেকগুলো লোক বসে আছেন। বিরাট লম্বা একটা চিকনের কাজ করা দুগ্ধশুভ্র চাদর বেছানো। অনেক রকমের খাদ্যদ্রব্য থরে থরে সাজানো। গাজরের বরফি, পেস্তার শাহী হালুয়া, দুষ্প্রাপ্য ফল, কত কি। অসংখ্য রূপোর রেকাবিতে ভরা ঝলসানো ভেড়ার মাংস, মুরগির দো পেঁয়াজি, বটি কাবাব, টিকিয়া, কত কি। আর একধারের পাত্রে ভর্তি দামি আঙুরের সুপেয় সুরা। একদল ভৃত্য সেজে গুজে অপেক্ষমান, আর অন্যদিকে সুন্দরী বাদিরা নানা রকম বাদ্যযন্ত্র হাতে চুপচাপ বসে আছে। মোটে সিনবাদ মুগ্ধ বিস্ময়ে দাঁড়িয়ে পড়ল। আর এখানে যারা উপস্থিত তারা বোধহয় না, এই দুনিয়ার কোনো নরনারী হতেই পারে না। তাহলে কি বেহেশতের জিনপরি? উপস্থিত সকলেই তাকে স্বাগত জানাল। দেখতে পেল প্রধান আসনে বসে আছেন একজন বৃদ্ধ। তার শ্বেতশুভ্র দাড়িগোঁফ বুক পর্যন্ত বিলম্বিত। মোটে সিনবাদ বুঝল এই লোকটাই সিনবাদ নাবিক। সিনবাদ এমন একটা ঘরে জীবনে কখনো পদার্পণই করেনি। এরকম একটা সুন্দর ঘরে এতগুলো লোককে একসঙ্গে বসে থাকতে দেখে সে তো ভয়ে কাঁপতে লাগল। সিনবাদ কিন্তু একপাশে চুপ করে মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকে। কিন্তু সম্ভ্রান্ত সিনবাদ নাবিক মধুর স্বরে তাকে কাছে ডাকল, আরে এসো এসো এসো, কাছে এসো। তারপর
তার ডান দিকের একটা আসনে বসতে অনুরোধ করলেন। এখানে বসো, বসো, নিশ্চিন্তে বসো। শ্রমজীবী মুটে সিনবাদ উপবেশন করল। নাবিক সিনবাদ তাকে টেবিলে সজ্জিত উৎকৃষ্ট খাদ্য আহার করতে বললেন। আরে নাও, লজ্জা করো না, পেট ভরে খাও, কত খাবার তো আছে, যেটা খুশি খাও, মন ভরে খাও, পেট ভরে খাও। তারপরই সুপেয় পানীয় দেওয়া হলো। এখন অবশ্য নাবিক সিনবাদের অলৌকিক ব্যবহারে মুটের ভয় দূর হল। সে তখন মনের আনন্দে পানভোজনে ব্যস্ত। মুটে সিনবাদ সুবোধ বালকের মতো চুপচাপ খানাপিনা সারে। বৃদ্ধ সন্তুষ্ট হয়ে বললেন, শোনো, এবার একটু আয়েশ করে বসো। আচ্ছা বেটা, তা তোমার নাম কি? কে করো তুমি? সালাম, আগে আমার নাম সিনবাদ কুলি। আমি ভারী ভারী মোট বয়ে রুটির পয়সা রোজগার করি। বৃদ্ধ হাসলেন, শিশুর মতো সরল হাসি। বললেন, আরে কি আশ্চর্য! হ্যাঁ, তোমার নাম আর আমার নাম তো এক। তুমি সিনবাদ কুলি, আর আমার নাম সিনবাদ নাবিক। আমি তোমাকে ডেকেছি কেন জানো? তোমার ওই মিষ্টি গান আর বাজনা শুনে আমার ইচ্ছা এখানে তুমি আমাদের দু একখানা গান গেয়ে শোনাও, আর সঙ্গে ওই বাজনাটা অবশ্যই। হ্যাঁ। সিনবাদ কুলি কেমন যেন ভয় পায়, সংকুচিত হয়ে দুপা পিছিয়েও যায়। না না, আল্লাহর দোহাই, আমার ওই দুঃখের গান শুনে আমাকে দোষারোপ করবেন না। আপনাদের এই সুন্দর আনন্দের মজলিস আমার দুঃখের গানে কেবল শুধুমাত্র খারাপ হবে। কেন দোষারোপ করব কেন? আর তোমারও কুণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই, বুঝলে? গলা ছেড়ে প্রাণ খুলে গাইবে, আর সঙ্গে বাজাবে তোমার ওই সুন্দর বাদ্যযন্ত্রের সুন্দর সুর। ওহে, তুমি মনে করো না যে তোমাকে আমি তিরস্কার করব। তোমার অবস্থা সম্বন্ধে আমার উত্তম অভিজ্ঞতা আছে, সুতরাং তোমার প্রতি ক্রোধের পরিবর্তে আমার মনে করুণার সঞ্চার হয়েছে। কিন্তু তুমি যে ভুল ধারণা করেছ তা তো দূর করা আমার উচিত নাকি? শোনো শোনো, তোমার এই গান আর বাজনা শুনলে তাতে কার কি মনে করার থাকতে পারে? এখানে তোমার লজ্জা বা সংকোচ অথবা ভয় পাবার তো কিছু নেই। তুমি আমার ছোট ভাইয়ের মতো। ওই যে বাইরে যে গানটা করছিলে, সেই গানটাই আবার শোনাও, আমার ভালো লেগেছে। হ্যাঁ। কুলি সিনবাদ আবারও বাদ্যযন্ত্রে সুর তুলল, আবারও গাইল গানটা। আর নাবিক সিনবাদ সেই গান শুনে তো মহা খুশি। বাহ 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 বাহ! হ্যাঁ, তুমি দুঃখী, তুমি গরিব, তুমি কুলি, মোট বয়ে রোজগার করো তোমার পেটের খাবার, এই ভেবে তুমি দুঃখ পাচ্ছ না? জানো, আমার ভাগ্যও বড় বিচিত্র। তোমাকে বলবো সেই কাহিনী, তাহলে বুঝতে পারবে কি নিদারুণ উত্থান পতন আর অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আজ আমি এই অতুল ঐশ্বর্যের মালিক হতে পেরেছি। কি অমানসিক কঠোর পরিশ্রম, ধৈর্য আর প্রতীক্ষার ফলশ্রুতি যে এই বৃত্ত, তা আমার কাহিনী না শুনলে তুমি উপলব্ধি করতেই পারবে না। ওহে, তুমি নিশ্চয়ই মনে করেছ আজ আমি যে ঐশ্বর্য আর সুখ ভোগ করছি তা আল্লাহ আমাকে অনুগ্রহ করে আমাকে ছাপ্পড় ফেরে দান করেছেন। তোমার এই অনুমান একদম ভুল। আমি অবস্থার উন্নতির জন্য যেরকম শারীরিক আর মানসিক পরিশ্রম করেছি তা কত যে কঠোর সে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই বলে তুমি এরকম অনুমান করছো। কত বিপর্যয়, কত দুর্ভাগ্য আর কত দুঃসাহসিকতা যে জড়িয়ে আছে আমার এই সাফল্যের পিছনে, তা তুমি কল্পনাও করতে পারবে না। আমি পরপর 7 বার, হ্যাঁ, একবার দুবার নয়, পরপর 7 বার অসাধারণ সমুদ্র যাত্রা করেছি। তার যে কোনো একটা কাহিনী শুনলে মানুষ হতবাক হয়ে যাবে। আজ এই সভায় তোমাকে, না শুধু তোমাকে নয়, আমার আমন্ত্রিত সকল অতিথিদের আমি এই সব কাহিনী শোনাব।
তারপর তিনি উপস্থিত ভদ্রমণ্ডলীকে সম্বোধন করে বললেন, মহাশয়গণ, আমি যত কষ্ট সহ্য করেছি, পৃথিবীর সর্বাপেক্ষা অধিক কৃপণরাও সেরকম কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাদের সঞ্চিত সমস্ত অর্থ ব্যয় করতেও কুণ্ঠিত হতেন না। আমি 7 বার, একবার নয়, দুবার নয়, 7 বার বিভিন্ন সমুদ্রে যাত্রা করি। সেই সকল সমুদ্র যাত্রায় আমাকে যে কিরকম ভয়ানক বিপদে পড়তে হয়েছিল তা শ্রবণ করবার জন্য আপনাদের কৌতূহল হতে পারে। আমি একে একে সকলই বর্ণনা করছি, শ্রবণ করুন। সিনবাদ নাবিক বলতে আরম্ভ করলেন, আমি ধনবানের সন্তান। আমার বাবা ছিলেন এক সম্ভ্রান্ত সওদাগর। গরিবদের প্রতি তার দরদ ছিল অসীম। 2 হাতে তাদের জন্য তিনি খরচ করতেন, তাদেরকে সাহায্য করতেন। আমাদের দিন বেশ ভালোই কাটছিল, আমাদের কোনো দুঃখই ছিল না। কিন্তু হঠাৎই একদিন তিনি অসুস্থ হলেন, তারপরই মারা গেলেন। তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে আমি তার সমস্তটাই পেলাম। জমি জমা, হিরে জহরত, টাকা পয়সা তিনি প্রচুর রেখে গিয়েছিলেন। কিন্তু আমি তখন নাবালক, সুতরাং ওছি হিসেবে আমারই এক আত্মীয় আমার সমস্ত বিষয় আশয় সব দেখাশোনা করতেন। যখন আমি সাবালক হলাম, আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি নিজের হাতে ফিরে পেলাম। হঠাৎই কাঁচা বয়সে প্রচুর কাঁচা পয়সা হাতে পেয়ে গেলাম, আর আমার ভোগবিলাসের মাত্রা একেবারে ছাড়িয়ে গেল। জানেন, হাতে এত টাকা পয়সা থাকার জন্য ইয়ার বন্ধুদের সংখ্যাও দিন দিন বাড়তেই লাগলো। প্রতিদিন দামি দামি মদ আর মাংসের মহোৎসব চলতে লাগলো বাড়িতে। মূল্যবান সাজ পোশাক পরে, ফুর্তি করে আর কাব্য করে তখন আমি দিন কাটাই। হ্যাঁ, এইভাবে অনেক দিনই চলল। হঠাৎই একদিন দেখলাম বিষয় সম্পত্তি বলতে আর তেমন কিছুই অবশিষ্ট আমার কাছে নেই। যা আছে বলতে গেলে একেবারে নগণ্য। আমি ভয়ে শিউরে উঠলাম। জীবনের বাকি দিনগুলো কি নিদারুণ কষ্টেই না আমার কাটবে। হঠাৎই পয়গম্বরের একটা বাণী মনে পড়ল। আমার বাবা প্রায়ই এই কথাগুলো বলতেন, জন্মের মুহূর্তের চেয়ে মৃত্যুর মুহূর্ত অনেক ভালো। জীবন্ত কুকুর মৃত সিংহের চেয়েও সেরা। দারিদ্র যন্ত্রণা অপেক্ষা মৃত্যুই বাঞ্ছনীয়। সুতরাং আর কাল বিলম্ব না করে আমার যা কিছু কিঞ্চিত বিষয় সম্পত্তি তখনও অবশিষ্ট ছিল, কোনো দিকে দৃষ্টিপাত না করে জলের দরেই সব বিক্রি করে দিলাম। সর্বসাকুল্যে মাত্র 3000 দিরহাম পেলাম হাতে। বাণিজ্য যাত্রার জন্য প্রস্তুত হলাম। তারপর কয়েকজন সওদাগরের সঙ্গে যোগদান করলাম। বাজারে গিয়ে নানান ধরনের বাহারি জিনিসপত্র সওদা করে তারপর নিজেই মাথায় করে বন্দরে নিয়ে গেলাম। তখনই একখানা জাহাজ ছাড়ছিল, আর কোনো কিছু না ভেবে ওই জাহাজেই চেপে বসলাম। দেখলাম আমারই মতো আরও অনেক সওদাগর চলেছে ওই একই জাহাজে চেপে। জাহাজ ছাড়ল। আমাদের জাহাজ বাগদাদের বন্দর ছেড়ে বাসরাহারের দিকে চলল। আমরা প্রথমবার পারস্য উপসাগরের পথে পূর্ব দিকে ভারত অভিমুখে যাত্রা করলাম। এই পারস্য উপসাগরের পরেই তো ভারত মহাসাগর। প্রথমে কয়েকদিন অবশ্য আমি সমুদ্র পীড়ায় কাতর ছিলাম, কিন্তু শীঘ্রই আমার সেই পীড়ার উপশম হল। না, তারপর আর কখনোই আমি সমুদ্র পীড়ায় আক্রান্ত হইনি। যাত্রাপথে চলতে চলতে কয়েকটা দ্বীপে উপস্থিত হয়ে বন্দরের জাহাজ নোঙর করলাম। কিছু পণ্যদ্রব্য বিক্রয় করলাম, কিছু কিনলাম। তারপর আবার একদিন জাহাজের পাল তুলে সমুদ্রের তরঙ্গরাশি ভেদ করে অগ্রসর হলাম। দিনের পর দিন সমুদ্র যাত্রা করছি আমরা। এক এক করে অনেক দ্বীপ আসে, তাদের পিছনে ফেলে আমরা আবারও এগিয়ে চলি। ক্লান্তিহীন, বিরামহীন আমাদের এই সমুদ্র যাত্রা। কবে শেষ হবে কে জানে। প্রতি বন্দরে এই জাহাজ ভিড়িয়ে আমরা কিছু সওদা করি, কিছু বিক্রি করি, আবার কিছু কেনাকাটাও করি। এমনভাবেই অগ্রসর হচ্ছি। এমন সময় অদূরে একটা ক্ষুদ্র দ্বীপ চোখে পড়ল। গাছপালায় ভর্তি, শস্য শ্যামলা প্রান্তর, শুধু সবুজের মেলা। কি মনোহর তার দৃশ্যাবলী! জানেন, স্বর্গের উদ্যানের শোভার কথা মনে করিয়ে দেয়। ওই দ্বীপটা দেখে আমাদের জাহাজের ক্যাপ্টেন পাল নামিয়ে ফেলতে বললেন, জাহাজ নোঙর করতে বললেন। যাত্রীরা সকলেই নেমে পড়ল। আমরা যারা সওদাগর ছিলাম সবাই একসঙ্গে নামলাম।
খানা পাকাবার সরঞ্জাম, ডাল, আটা, ঘি, চিনি সমস্তই সঙ্গে নিলাম। জঙ্গলের ভেতর থেকে কাঠ জোগাড় করা হলো, একটা উনুন বানানো হলো। তারপর সেই কাঠে আগুন দিয়ে উনুন জ্বাললাম। কেউ তরকারি কাটে, কেউ বাটনা বাটে, কেউ কাপড় পরিষ্কার করে, কেউ বা এদিক ওদিক ঘুরে দেখতে থাকে দ্বীপের শোভা, আবার কেউ বা গাছের তলাতে পড়ে নাক ডাকিয়ে ঘুমায়। আমার কিন্তু নাওয়া খাওয়ার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কতদিন পরে পায়ের তলাতে আবারও মাটি পেয়েছি, কি আনন্দ! আমি শুধু প্রকৃতির মনোহর শোভা দেখতে লাগলাম, চোখ যেন ফেরাতে পারি না। কি অপূর্ব বন জঙ্গলের দৃশ্য! প্রত্যেকেই আমরা যখন শতকর্মে ব্যস্ত, এমন সময় দ্বীপটা হঠাৎই প্রবল বেগে নড়ে উঠল। মনে হলো যেন মহাভূমিকম্প আরম্ভ হয়েছে। যে সকল আরোহীরা জাহাজের উপর ছিলেন, তারা দ্বীপটাকে এইভাবে আন্দোলিত হতে দেখে আমাদেরকে তৎক্ষণাৎই জাহাজে উঠতে বললেন। আমাদের ক্যাপ্টেন চিৎকার করে বললেন, শোনো শোনো, যে যেখানে আছো জাহাজে ফিরে এসো। এটা কোনো দ্বীপ নয়, বিরাট একটা তিমি মাছের পিঠ। বহু যুগ ধরে সেই সমুদ্রের মাঝখানে ঘুমোচ্ছে, তাই কালক্রমে পলি জমেছে পিঠে আর জন্মেছে লতা গুল্ম বৃক্ষ। তোমরা আগুন জ্বালিয়ে তার ঘুম ভাঙিয়েছ। আগুনের উত্তাপের যন্ত্রণায় ও নড়ে উঠেছে, চলতে শুরু করেছে। শোনো, তোমরা আর দেরি করো না, শিগগির জাহাজে পালিয়ে এসো। এখনই হয়তো ডুব দিয়ে সমুদ্রের নিচেও তলিয়ে যাবে। চলে এসো, চলে এসো। ক্যাপ্টেনের চিৎকারে ভীত সন্ত্রস্ত হয়ে হাঁড়ি কুড়ি বাসনপত্র, খানা পিনা, জামা কাপড় সমস্ত ফেলে প্রত্যেকেই জাহাজের দিকে ছুটল। আর ক্যাপ্টেন ততক্ষণে নোঙর তোলার হুকুম দিয়ে দিয়েছেন। কয়েক মুহূর্তের মধ্যেই জাহাজও ছেড়ে দিল। ওই সময়ের মধ্যে যারা পারল হুড়ো হুড়ি করে জাহাজের পাটাতনে উঠল, আর যারা দেরি করল তারা আর সেই সুযোগ পেল না। তিমিটা ততক্ষণে আড়মোড়া ভেঙে তিনটে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে সমুদ্রের গভীরে তলিয়ে গেল। যেসব হতভাগ্যরা সময় মতো জাহাজে উঠতে পারল না, আমি তাদের মধ্যেই একজন। কিন্তু কিন্তু জানেন, আল্লাহ আমাকে সমুদ্রের গহ্বরে তলিয়ে যাওয়ার হাত থেকে সেদিন রক্ষা করলেন। ভাসমান একখণ্ড ফাঁপা কাঠের গুঁড়ি সামনে দেখে আমি সেটাকে আঁকড়ে ধরলাম। এই কাঠের পাটাতনটাতেই কিছুক্ষণ আগে আমার সহযাত্রীরা তাদের কাপড় চোপড় আছাড় দিয়ে কাচ্ছিল। অনেকক্ষণ ধরে চেষ্টার পর গুঁড়িটার উপর আমি উঠে বসতে পারলাম। ভারসাম্য যাতে বজায় থাকে সেইভাবে গুঁড়ির মাঝখানে নিজের দেহটাকে ঠিক করে বসিয়ে দুপা জলে ডুবিয়ে দাঁড় কাটতে লাগলাম। এইভাবে কিছু দূর অতিক্রম করতে পারলাম, কিন্তু তারপরই প্রকাণ্ড একটা ঢেউ এসে আমাকে যে কোথায় ভাসিয়ে নিয়ে গেল আমি কিছুই হদিশ পেলাম না। এদিকে তখন বেশ বুঝতে পারছি আমাদের জাহাজের পাল তোলা হচ্ছে। এই যে আমি এখানে, আমি এখানে, এই যে আমি চিৎকার করতে থাকলাম, কিন্তু আমার কণ্ঠস্বর অতদূর অবধি বোধহয় পৌঁছল না। কিছুক্ষণের মধ্যেই পালে হাওয়া লাগলো। নিমেষের মধ্যেই আমার নজর থেকে আমাদের সেই জাহাজখানা অদৃশ্য হয়ে গেল। আমাদের সেই জাহাজ, আমার সওদার জিনিসপত্র সব এক নিমেষের মধ্যে আমি হারিয়ে ফেললাম। এদিকে রাত্রের কালো ছায়া নামছে। এই নিঃসীম নির্জন নীল সমুদ্রের অন্ধকার কারাগারে আমি তখন প্রাণদণ্ডের আসামি ছাড়া আর কিছুই নই। একমাত্র আল্লাহ ছাড়া আর আমাকে কেউ বাঁচাতে পারবেন না। একমাত্র তিনিই আমার ভরসা। কথাটা ভেবে সেই কাঠের পাটাতনে পা গুটিয়ে চুপচাপ বসে বসে রাত্রি আর মৃত্যুর প্রহর গুনতে থাকলাম। কিন্তু না, আমি মরিনি। একদিন এক রাত্রি সেইভাবেই সমুদ্রে কাটল। পরদিন সকালে দেহে বল রইল না, হৃদয়ে আশাও রইল না। কিন্তু আল্লাহর কি ইচ্ছা কে জানে, কে বলতে পারে। আমি হঠাৎই উজ্জীবিত হয়ে উঠলাম। দেখলাম সূর্যোদয়ের আগে সমুদ্রের জল রক্তরাঙা হয়ে গেছে। মন আমার আনন্দে নেচে উঠল। আবারও পাটাতনের ওপর উঠে বসলাম। আমি সূর্যের উদ্দেশ্যে প্রণাম করলাম। আবার শুরু করলাম পা দিয়ে জল কাটা। পায়ের দ্বারে জল কেটে পাড়ি জমাবার সে এক দুরন্ত ছেলে মানুষই প্রয়াস আমার।
ঘটি ঘটি করে জল তুলে সমুদ্র কি আর ছেঁচে ফেলা যায় বলুন তো? যাই হোক, আমার আকুল আকুতি বুঝি আল্লাহ বুঝতে পেরেছিলেন, তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের বেগও বাড়ল। হাওয়ার ঠেলায় আর ঢেউয়ের ধাক্কায় তরতর করে তীরের দিকে ভেসে চললাম আমি। কিন্তু না, তীর না, সে এক সমুদ্রদ্বীপের দুর্লঙ্ঘ পার্বত্য পাদদেশ। অবশ্য কাছেই একটা গাছ ছিল, সেটা ধরে বহু কষ্টে দ্বীপের উপর উঠলাম। অর্ধমৃত অবস্থায় অনাবৃত দ্বীপের ওপর আমি চুপচাপ পড়ে রইলাম। অনেকক্ষণ বিশ্রামের পর শরীর কিছুটা সুস্থ হলো বটে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা অসহ্য। কোথাও যদি কোনো রকম ফলমূল পাওয়া যায়, অতি কষ্টে তারই সন্ধান করতে লাগলাম। অনেক অনুসন্ধানে নির্মল জলপূর্ণ একটা ক্ষুদ্র নদী দেখতে পেলাম। অন্যান্য খাবারের অভাবে সেই জলই খানিকটা খেয়ে আমি সুস্থ হলাম। হ্যাঁ, এবার মনে কিছুটা বল ফিরে পেলাম। নিজের সারা শরীরটার দিকে ভালো করে লক্ষ্য করার ফুরসত হলো। দাঁড় বাওয়ার সময় পা দুটো সামুদ্রিক মাছের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে গেছে। দুর্গম পাহাড়ে ওঠার সময় গাছের ডালের ঘষায় পিঠের আর বুকের ছালচামড়া একেবারে ছড়ে গেছে। এসব নজর করবার আগে অবধি কোনো জ্বালা যন্ত্রণা না আমি অনুভব করতেই পারিনি, কিন্তু দেখে এবার আমি কাতর হয়ে পড়লাম। সারা শরীর তখন আমার টনটন করছে যন্ত্রণায়। একটা জায়গাতে টান টান হয়ে শুয়ে পড়লাম। হ্যাঁ, তারপর আমার আর কিছু স্মরণ নেই। কতক্ষণ যে ওইভাবে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়েছিলাম আমি জানি না। যখন চোখ খুললাম দেখি আবার সকাল হয়েছে। সূর্যের ঝলমলে রোদ এসে পড়েছে আমার চোখে মুখে। আমি উঠে দাঁড়াতে চেষ্টা করলাম, কিন্তু কিন্তু পারলাম না। পা দুটো ব্যথায় একেবারে অসাড় হয়ে গেছে। আবার আমি মাটিতে পড়ে গেলাম। কিছুক্ষণ পর বুকে হেঁটে হামাগুড়ি দিয়ে দিয়ে সামনের সমতল জমির দিকে এগোতে লাগলাম। এইভাবে একসময় আমি আবারও সেই ঝর্ণার কাছে এলাম। এবার ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখলাম চারদিক অনেক ফুল আর ফল গাছে ভর্তি। এখানে আমি গাছের ফল আর ঝর্ণার জল খেয়ে বেশ অনেকগুলো দিনই কাটালাম। ধীরে ধীরে আমার দেহের ক্ষতগুলো শুকিয়ে এলো, আবারও বল ফিরে আসতে লাগলো। কিন্তু মাটিতে পা ফেলে তখনও হাঁটতে পারি না। দুখানা গাছের ডাল ভাঙলাম, সেই দুখানা ডালে ভর দিয়ে কোনো রকমে চলাফেরা করি। একদিন এইভাবেই সমুদ্র সৈকতে এসে বসেছিলাম, কিন্তু হঠাৎই কি যেন একটা অদ্ভুত বস্তু দেখতে পেলাম। না, আমি ঠিক বর্ণনা করতে পারবো না। মনে হলো কোনো জঙ্গলি জানোয়ার অথবা সামুদ্রিক কোনো দানব। অদম্য কৌতূহল নিয়ে ওই দিকে এগিয়ে যেতে লাগলাম। ভয়ে অবশ্য বুকটা তখন আমার দুরু দুরু করছে, কি জানি যদি কোনো বিপদ হয়। যাই হোক, কাছে যেতেই বুঝতে পারলাম না, তেমন কোনো হিংস্র কোনো কিছু নয়। আমাদের দেশের শান্ত নিরীহ একটা ঘোড়া। সমুদ্রের ধারে একটা গাছের গুড়িতে ঘোড়াটা বাঁধা। বাহ, লোভ হলো, জানোয়ারটার পিঠে তাহলে চেপে এবার বেড়াতে পারবো। আমি একেবারে ওর সামনে এসে দাঁড়ালাম। হঠাৎই একটা মানুষের চিৎকারে হতচকিত হয়ে পড়ি। লোকটা ছুটতে ছুটতে এসে আমার সামনে দাঁড়ালো। রাগে সে ফুঁসছে, হুঙ্কার ছেড়ে বলল, কে তুমি? কোথা থেকে এসেছো? এই জায়গায় আসার সাহস তোমার হলোই বা কি করে? আমি লোকটাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছি। ভীতচকিত হয়ে বললাম, মালিক, আমার অপরাধ নেবেন না। দেখুন, আমি বিদেশি, জাহাজে করে সমুদ্রে পাড়ি দিচ্ছিলাম, কিন্তু পথের মধ্যে বিপর্যয় ঘটল। আমার সঙ্গীরা আর আমি সমুদ্রের জলে ভেসে যাই। তারা যে কে কোথায় গেছে, বেঁচে আছে কিনা তাও আমি জানি না। আমি আল্লাহর কৃপাতে একটা কাঠের গুড়ি ধরে কোনো রকমে প্রাণ রক্ষা করতে পেরেছি। নিজের ইচ্ছায় নয়, ঢেউয়ের তালে তালে আমি এসে এই দ্বীপে ভেসে উঠেছি। লোকটি সঙ্গে সঙ্গে আমার একখানা হাত ধরে বলল, ও এসো, আমার সঙ্গে এসো। আমি তার পিছন পিছন গেলাম। সে আমাকে একটা পাহাড়ের নিচে একটা গুহার ভেতরে আনলো। ভেতরে ঢুকে তো আমার চোখ জুড়িয়ে গেল। বিরাট প্রশস্ত একটা ঘর। আমাকে আদর করে বসালো, খেতে দিল। হ্যাঁ, আমি খেলাম। আমি গোগ্রাসে খেলাম। কতকাল যে এই সমস্ত খাবার আমি খাইনি। বড় ভালো লাগলো। প্রাণ ভরে চেটে পুটে সমস্তটাই খেলাম।
খুশিতে আমার মন ভরে উঠল। লোকটা তখন আমার কাছ থেকে আমার নাম, পরিচয় এসব জানতে চাইল। আমি সব বললাম তাকে, কেন আমার এই সমুদ্রযাত্রা সেই কাহিনীও বললাম। লোকটা মুগ্ধ বিস্ময়ে সমস্তটা শুনল। এবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি বা এই নির্জন দ্বীপে কেন, কি করেই বা এই পর্বত গুহায় বাসা বাঁধলেন? আর আপনার ওই ঘোড়াটা, ওকেই বা আপনি পেলেন কোথায়? সমুদ্রের ধারে ওকে বেঁধেই বা রেখেছেন কেন? কি ব্যাপার? আমি তো কিছুই অনুমান করতে পারছি না। লোকটা বলল, শোনো, এই দ্বীপে আমার মতো আরও অনেকেই আছে, আমি একা নই। সুলতান মির্জানের আজ্ঞাবহ দাস আমরা। দ্বীপটার চারপাশে আমরা পাহারা দিচ্ছি। প্রতি মাসের প্রথম চাঁদ দেখা দিলে আমরা সবাই সমুদ্রের ধারে একটা করে ঘোড়া বেঁধে রেখে গুহার মধ্যে লুকিয়ে থাকি। জানো, মাদি ঘোড়ার গায়ের গন্ধ পেলে সমুদ্রের থেকে সিন্ধুঘটক উপরে উঠে আসে, তারপর তাকে সঙ্গে করে ভাগিয়ে নিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু আমাদের ঘোড়াগুলো বড্ড শেয়ানা, কিছুতেই তার সঙ্গে যেতে চায় না, প্রচণ্ড জোরে রেশাধ্বনি করে। আর সেই শব্দেই আমরা বুঝতে পারি কাজ খতম। তখন ছুটে গিয়ে সিন্ধুঘটককে তাড়িয়ে মাদি ঘোড়াটাকে নিয়ে আসি। এরপর কিছুদিন বাদে সে বাচ্চা প্রসব করে, আর এই বাচ্চাই কালে কালে তাগড়াই জাদরেল ঘোড়া হয়। বিদেশের বাজারে সেই সব ঘোড়ার চড়া দাম পাওয়া যায়। আমাদের সুলতান এই করেই এত ধন দৌলত বানিয়েছেন। শোনো, আজ সিন্ধুঘটকের ওঠার দিন, তুমি অপেক্ষা করো। কাজ শেষ হয়ে গেলে তোমাকে নিয়ে আমাদের সুলতানের কাছে যাব, আমাদের দেশও ঘুরিয়ে দেখাবো। আল্লাহর দয়াতেই তো তোমার সঙ্গে আজ আমাদের দেখা, তা না হলে হাজার চেষ্টা করেও এই দ্বীপের গণ্ডি ছেড়ে তোমার নিচের দেশে তুমি তো কোনোদিন ফিরতে পারতে না। কৃতজ্ঞতায় আমার মনটা কেমন যেন ভরে গেল। আমরা বসে বসে কথা বলছি, এমন সময় হঠাৎই সিন্ধুঘটক জল থেকে উঠে এসে মাদি ঘোড়ার ওপর চড়াও হলো। আওয়াজ শোনা গেল। আমরা গুহা থেকে বেরিয়ে লুকিয়ে লুকিয়ে সমস্তটাই দেখতে লাগলাম। কাজকর্ম শেষ হয়ে গেলে সিন্ধুঘটকটা ঘোড়াটাকে তার সঙ্গে নিয়ে যাবার জন্য পিড়াপিড়ি করতে লাগলো, কিন্তু ঘোড়া তো নারাজ। এই সময় আমার বন্ধুটি তারস্বরে চিৎকার করতে থাকলো, কে আছো? ছুটে এসো, ছুটে এসো, এসো! কিছুক্ষণের মধ্যেই লাঠি, সোটা, বর্ষা, তীরধনুক নিয়ে অনেক লোক সঙ্গে সঙ্গেই জড়ো হয়ে গেল। তাদের আক্রমণে সিন্ধুঘটক শঙ্কিত হয়ে সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে আবারও পালিয়ে গেল। এবার সকলে হৈ হৈ করতে করতে আবারও ঘোড়াকে সঙ্গে নিয়ে গুহার সামনে হাজির। আমার বন্ধুটি আমার সঙ্গে তার সঙ্গীদের পরিচয় করিয়ে দিল। আমার মতো বিদেশি একজনকে পেয়ে তারাও প্রচণ্ড খুশি। নানা রকম ফল মূল খানাপিনা দিয়ে তারা আমাকে আদর আপ্যায়ন করল। একটা ভালো দেখে ঘোড়াও দিল আমাকে। বলল, ওঠো দোস্ত, ঘোড়ায় চাপো, তোমাকে আমাদের সুলতানের কাছে নিয়ে যাব, তুমি তো আমাদের মেহমান। ঘোড়ায় চেপে ওদের সুলতানের প্রাসাদে গেলাম। সুলতান মির্জান আমাকে দারুণ আদর অভ্যর্থনা করে তার পাশের আসনে বসালেন। তারপর আমার সমুদ্রযাত্রার কারণ আর ভাগ্য বিড়ম্বনার বিবরণ আগাগোড়া তাকে আমি খুলে বললাম। তিনি মুগ্ধ বিস্ময়ে সমস্তটাই শুনলেন। বললেন, বেটা, নিয়তির লিখন কেউ এড়াতে পারে না। তোমার নসিবে যা লেখা আছে তা তো ঘটবেই। তিনি তোমার ইন্তেকাল তোমার কপালে লিখেছেন। তার আগে না, তোমার মৃত্যু তো হতেই পারে না। তোমার যা দুর্ভোগ, দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ সবই তিনি লিখেছেন। তার কোনোটাই তুমি এড়াতে পারবে না। আল্লাহর উপর ভরসা রাখো, তিনিই সব বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দেবেন। সুলতান শুধু আমাকে উপদেশ দিলেন না, তার উজির আমির প্রত্যেকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। আমাকে বন্দরের প্রধান পরিদর্শক পদে বহালও করলেন। অবশ্য আমার এই চাকরির কাজ তেমন কিছু কঠিন নয়। এই বন্দর থেকে হঠাৎই কখনো জাহাজ আসে বা ছাড়ে, সুতরাং কাজের তেমন কোনো চাপ নেই। আর তাই তো সুলতানের দরবারেই আমার বেশিরভাগ সময় কাটে। অবশ্য মাঝে মাঝে বন্দরে গিয়ে এক পাক ঘুরেও আসি। প্রায় সবসময় সুলতানের সঙ্গে সঙ্গে থাকায় তিনি প্রায় প্রত্যেকটা বিষয়ে আমার সঙ্গে পরামর্শ করতেন। আমার বুদ্ধি আর বিচক্ষণতায় কেবল তিনি কেন, দরবারের সকলেই খুবই প্রশংসা করতেন।
প্রজারাও উপকৃত হতে লাগলো। দুহাত তুলে তারা সুলতানের গুণগান করতে লাগলো। ফলে এমন একটা অবস্থায় এসে দাঁড়ালো যে আমার কথা ছাড়া সুলতান আর কোনো কাজই করেন না। হ্যাঁ, কিন্তু আমার কিছুতেই মন বসে না। সুলতানের এত আদর, যত্ন, ভালোবাসা, তবু না, মন ভরে না আমার। কেবল একটাই চিন্তা, কবে আমি দেশে যাব, আমি আবার ফিরব আমার বাগদাদে। হাপিত্যেশ করে বন্দরে বসে থাকি। দূরে, বহু দূরে সমুদ্রের শূন্যতায় কেবলই আমি খুঁজে বেড়াই জাহাজের মাস্তুল। যদি কোনো নাবিক এই পথে পাড়ি দেয় তাহলে তাকে আমি শুধব। তুমি কি জানো বন্ধু, কোন পথে যেতে হয় বাগদাদ? আমার জন্মভূমি, আমার বাগদাদ। প্রতীক্ষায় বসে থাকতে থাকতে একদিন হঠাৎই একটা জাহাজ এসে ভেড়ে। আমি ছুটে যাই, ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করি, সাহেব 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 আপনি বলতে পারেন বাগদাদ এখান থেকে কতদিনের পথ? কোন দিকে যেতে হবে বাগদাদ? ক্যাপ্টেন তার অজ্ঞতার কথা শোনায়। হ্যাঁ, শুনেছি বাগদাদ বলে একটা শহর আছে, জাহাজও ভিড়তে পারে তার বন্দরে, কিন্তু আমি কখনো যাইনি, তাই তো বলতেও পারবো না কোন পথে যাওয়া যায়, কতদিন লাগবে। হ্যাঁ, আমি আবারও হতাশা নিয়ে আমার প্রাসাদে ফিরে আসি। জাহাজের নাবিকরাই যদি বলতে না পারে তবে কে আমাকে সন্ধান দেবে? সুতরাং আরও অনেক কাল আমাকে এই সুলতান মির্জানের দ্বীপেই কাটাতে হয়। বেশ কয়েকদিন পরে একদিন আমি বন্দরের কাছে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখতে পেলাম একখানা বিদেশি জাহাজ এসে আমাদের সেই বন্দরে নোঙর করল। জাহাজ থেকে তখন জিনিসপত্র নামছে। এ কি, দুই একটা বস্তার উপর আমি দৃষ্টিপাত করতেই দেখলাম বস্তাগুলোর ওপর আমার নাম লেখা। অত্যন্ত বিস্মিত হয়ে সেই বস্তাগুলো আমি মনোযোগের সঙ্গে পরীক্ষা করতে লাগলাম। অবশেষে আমার মনে পড়ল, আমি বালসোরা থেকে যে সমস্ত জিনিস জাহাজে বোঝাই করেছিলাম এগুলো তো সেটাই। হ্যাঁ, সেই জাহাজের ক্যাপ্টেনকেও আমি চিনতে পারলাম। কিন্তু আমি বুঝলাম আমি যে প্রাণত্যাগ করেছি, আমি যে মারা গেছি, এটা ভেবে সে নিশ্চিন্ত। আমি ক্যাপ্টেনের কাছে গিয়ে উপস্থিত হলাম। তাকে এই সমস্ত জিনিসপত্রের মালিকের কথা জিজ্ঞাসা করলাম। সে বলল, এ সকল মাল বাগদাদ নগরের সিনবাদ নামক এক নাবিকের সম্পত্তি। তারপর সে আমার সম্বন্ধে যা যা জানত তার সকলই আমাকে বলল। অবশেষে জানালো, যদি এ সকল মাল বিক্রি হয় আর সেগুলো বিক্রি করে যা অর্থ লাভ হবে তা আমি সিনবাদ নাবিকের কোনো আত্মীয় থাকলে তাকে দিয়ে দেব। আমি ক্যাপ্টেনকে বললাম, ক্যাপ্টেন, তুমি যাকে মৃত বলে মনে করছো আমি সেই সিনবাদ নাবিক। হ্যাঁ, আমি মরিনি ক্যাপ্টেন, এ সমস্ত জিনিস আমার। আমার কথা শুনে জাহাজের ক্যাপ্টেন চিৎকার করে সবিস্ময়ে বলল, হ্যাঁ আল্লাহ, এ পৃথিবী কি কেবল প্রবঞ্চকেই পরিপূর্ণ? এ কথা বলে আমার দিকে পুনরায় তাকালো, বলল, শোনো শোনো, আমি স্বয়ং সিনবাদ নাবিককে মরতে দেখেছি, আমার জাহাজের যাত্রীরাও তা দেখেছে, আর তুমি নির্লজ্জের মতো বলছো তুমি স্বয়ং সিনবাদ? তোমার তো সাহস কম নয়। প্রথমে তোমাকে দেখে আমি ভালো লোকই ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি ঘোর প্রতারক। আমি ক্যাপ্টেনকে বললাম, আচ্ছা ঠিক আছে, শান্ত হন ক্যাপ্টেন, আমার সকল কথা শুনে তারপর আপনার কথা বলবেন। কতগুলো মিথ্যা কথা বলবে তো? আচ্ছা বলো শুনি, আমার সময় আছে। আমি ধীরে ধীরে সমস্ত ঘটনা তাকে শোনালাম। কি করে আমার প্রাণ রক্ষা করলাম তাও তাকে বললাম। ক্যাপ্টেন, আমি সেই সিনবাদ। তিমি মাছের পিঠের ওপর নেমেছিলাম আমরা, তারপর সে আড়মোড়া ভেঙে গা ঝাড়া দিতেই আমরা কে কোথায় ছিটকে পড়েছিলাম। তারপর জাহাজে যারা উঠতে পেরেছিল তারা বেঁচে গেল, কিন্তু আমি পারিনি। তিমিটা জলের তলায় তলিয়ে গেল। আমি একটা কাঠের গুঁড়ি আঁকড়ে ধরে কোনো রকমে বেশ কিছুদিন পরে প্রাণ রক্ষা করতে পেরেছি। তারপর কত কষ্ট করে যে এই দ্বীপে এসে পৌঁছেছি, সবটাই সবিস্তারে বললাম তাকে। ক্যাপ্টেন হাঁ করে আমার কথা শুনতে লাগলো। আমার কাহিনী শেষ হলে সে বুঝল সত্যি আমি প্রবঞ্চক নই। জাহাজে যে সকল লোকের সঙ্গে আমার আগে পরিচয় হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ আমাকে চিনতেও পারল। আগ্রহ ভরে তারা আমার সঙ্গে আবারও আলাপ করল। আমার সহযাত্রীরা বলল,
আরে আমরা তো ভেবেছিলাম তুমি কোথায় তলিয়ে গেছো, সামুদ্রিক জন্তু জানোয়ারের ফলার হয়েছো বোধহয় তুমি। তা কি করে বাঁচলে ভাই? আমি তখন আবারও সেই আমার বিচিত্র অভিজ্ঞতার কাহিনী তাদের বললাম। তারা আকাশের দিকে দুহাত তুলে খোদাতালার উদ্দেশ্যে প্রণাম করল। সিনবাদ, এ থেকেই বোঝা যায় দুনিয়াতে ঈশ্বর ছাড়া আর কোনো কিছুই নেই। তা না হলে যে অবিশ্বাস্য কাহিনী তুমি শোনালে, তাও কি কখনো সম্ভব হয়? আরে ভাই, এ তো তোমার দ্বিতীয় জন্ম হয়েছে। অবশেষে ক্যাপ্টেন তার ভ্রম বুঝতে পারল, আমাকে আমার জিনিসপত্র হস্তান্তর করল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম যা যা ছিল, হ্যাঁ, সবই ঠিকঠাকই আছে। আমি তাকে ওই সকল দ্রব্যের কিছুটা দিতে চাইলেও সে কিন্তু গ্রহণ করল না। বলল, না সিনবাদ, না, আমি নিতে পারি না। তুমি জীবিত আছো, এটাই আমার কাছে অনেক। ভালো থাকো, সুখে থাকো। বাজারে নিয়ে গিয়ে বেশিরভাগ সওদাই বেশ চড়া দামে বিক্রি করলাম। সবচেয়ে বাহারি কয়েকটা জিনিস উপহার দিলাম সুলতান মির্জানকে। আমাদের জাহাজ বন্দরে নোঙর করেছে শুনে সুলতান মির্জান আনন্দে লাফিয়ে উঠলেন। যাক, এত দিনে ঈশ্বর তাহলে মুখ তুলে তাকালেন। নানা ধরনের সুন্দর সুন্দর উপঢৌকনে সুলতান আমাকে ভরিয়ে দিলেন। এত জিনিস নিয়ে আমি যে কি করব, আমার সহযাত্রী বণিকদের কাছে বিক্রিও করে দিলাম খানিকটা। এই সুলতান মির্জান যে আমাকে কতখানি ভালোবেসে ফেলেছিলেন তা বুঝলাম সেই দিন, যেদিন আমি তার কাছে বিদায় নিতে গেলাম। আমাদের জাহাজ ছাড়বে, আর এই জাহাজে করেই আমি স্বদেশে ফিরে যাব। সুলতান সবই জানতেন, তবু বিদায় বেলাতে তার চোখ কেমন যেন ছলছল করে উঠল। কথা বলতে গলা ভারী হয়ে আসলো তার। আমিও বিচলিত হয়ে পড়লাম। বললাম, যাচ্ছি, অনেক সুখ স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি জাহাপানা। জীবনে হয়তো আর কখনো কোনোদিন দেখা হবে না আপনার সঙ্গে, কিন্তু আমার স্মৃতির আকাশে চিরকাল ধ্রুব তারার মতন জলজল করে থাকবেন আপনি। সুলতান মির্জান আমার মাথায় হাত রেখে বললেন, বেটা, মায়া মোহব্বত বহুত খারাপ চিজ, দিল কলিজা ঝাঁঝরা করে দেয়। তারপর নিজের দেহ থেকে খুলে খুলে মহামূল্যবান সব সাজ পোশাক রত্নহার আমার হাতে তুলে দিলেন। শোনো বেটা, এসব যখন দেখবে আমার কথা তোমার মনে পড়বে। সেই দ্রব্যগুলো, সেগুলো আমি প্রাণে ধরে বিক্রি করতে পারিনি কোনোদিন। ওই যে ওই ঘরেই সেগুলো সব সাজানো। এখনো ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে যাই। ওই সাজ পোশাক, ওই রত্নহার পরে তিনি যেন সেই সিংহাসনেই বসে আছেন। কিন্তু জানো, শুধু স্মৃতিটুকুই পড়ে আছে, সে তো আজ আর নাই। একটানা অনেক দিন অনেক রাত্রি অতিবাহিত করার পর একদিন আমরা বাসরায় এসে পৌঁছালাম। এবার আমার মন নেচে উঠল। বাগদাদ আর বেশি দূর নয়। তারপর দু একদিনের মধ্যেই আমাদের জাহাজ বাগদাদের বন্দরে এসে ভিড়ল। অনেক টাকা পয়সা মূল্যবান উপহার সঙ্গে নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। আত্মীয় স্বজনরা অনেক দিন পর আমাকে পেয়ে তারা তো খুশিতে একেবারে ডগমগ। দেখলাম তারাও সবাই বহাল তবিয়েতেই আছে। এরপর খুশিতে ভরে উঠল আমার সংসার। বাড়িতে দাসদাসী আনলাম, সওদার জিনিসপত্র কিনে এনে বাড়ি ভরে ফেললাম। আবারও আমার বাবার সময়ে যেরকমটা ছিল, একেবারে আগের মতোই ধনদৌলতে সমৃদ্ধ হলো আমার ঘর। আবার সব হারানো বন্ধুদের ফিরে পেলাম। আমার দারিদ্র্যের সঙ্গে সঙ্গে তারাও একদিন আমার কাছ থেকে বিদায় নিয়েছিল, কিন্তু আবারও মধুর সন্ধান পেয়ে গুনগুন করতে করতে তারা কেমন করে জানি না আবার আমার বাড়িতে এসে জড়ো হলো। খানা পিনা হাসি গানে উৎসবে মেজাজে আবারও আমি মেতে উঠলাম। এই হলো আমার প্রথম সমুদ্র অভিযানের কাহিনী। এরপর আমি দ্বিতীয় অভিযানের বিচিত্র কাহিনী তোমাদের শোনাব। গল্প শেষ করতে করতে রাত্রি হল। সকলেই বিশ্রামের জন্য তখন ব্যাকুল হয়েছে দেখে নাবিক সিনবাদ সেদিনের মতো তাদের বিদায় দিলেন। গল্প আর খানাপিনা শেষ হলে সিনবাদ নাবিক 100টা স্বর্ণমুদ্রা
সিনবাদ কুলির হাতে দিয়ে বলল, শোনো, এটা রাখো, কাল আবার সকালে আসবে, আমার কাহিনী শোনাবো, কেমন? কুলি সিনবাদ একটু কুণ্ঠিতভাবে বলল, ঠিক আছে, তা আসবো, কিন্তু এই মোহরগুলো কিসের জন্য? আরে, তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে আমি দিচ্ছি, নাও নাও। আগে আপনার ইনাম আমি মাথা পেতে নিলাম। ঠিক আছে, কাল সকালে আবার আসবো। কুলি সিনবাদ নাবিক সিনবাদকে তার এই অর্থ প্রদানের জন্য প্রচুর ধন্যবাদ দিল, সঙ্গে ঈশ্বরকেও পুনঃ পুনঃ ধন্যবাদ দিতে একদমই ভুলল না। সেই রাত সুখ আর স্বপ্নে কাটল তার। পরদিন সকালে উঠে সিনবাদ কুলি সিনবাদ নাবিকের বাড়িতে চলে আসে। তাকে দেখে তো বৃদ্ধ মহা খুশি, বললেন, এসো এসো, তোমার জন্যই তো বসে আছি। আরে, অত লজ্জা সংকোচের কি আছে? আরাম করে বসো, খাওয়া দাওয়া করো, মনে করো এ তোমার নিজেরই বাড়ি, ঈশ্বর তোমার মঙ্গল করুন। কিছুক্ষণের মধ্যেই বাকি অভ্যাগতরা এসে হাজির হল। থরে থরে সাজানো ছিল খাবার দাবার, সুন্দরী বাদীরা গান বাজনা শুরু করল। তারপর এক সময় খাওয়া দাওয়ার শেষে গান বাজনাও থেমে যায়। কারো মুখে কোনো শব্দ নেই, সকলেই প্রতীক্ষা করছে এবার বৃদ্ধ সিনবাদ তার দ্বিতীয় কাহিনী শুরু করবে। এবার সকলকে সমাদর করে সিনবাদ তার দ্বিতীয় সমুদ্রযাত্রার বিবরণ বলতে আরম্ভ করলেন। তিনি বললেন, প্রথমবার সমুদ্র থেকে প্রত্যাগমন করে আমি স্থির করলাম, না, যথেষ্ট হয়েছে, অনেক অর্থ উপার্জন করেছি। জীবনের অবশিষ্টকাল এবার আমি আরামের সাথেই ভোগ করব। এই সুখের বাগদাদ ছেড়ে আর কোনো দিন কোথাও আমি যাব না। কিন্তু কিছুদিনের মধ্যেই অলস জীবন আমার একেবারে অসহ্য হয়ে উঠল। আবারও সমুদ্র দেখার জন্য, সমুদ্রের তীরের দেশগুলো দেখার জন্য আমি অধীর হয়ে উঠলাম। জানেন, আমি আবারও বাজারে গেলাম, অনেক অর্থ ব্যয় করে বহু মূল্যবান জিনিসপত্র সওদা করে আবারও একটা গাঁটরি বাঁধলাম। আমি তো জানতাম কোন কোন জিনিসের বিদেশের বাজারে সবচেয়ে বেশি চাহিদা, তাই তো সেই সকল জিনিসপত্রেই বোঝাই করলাম আমার বাক্স। সন্ধান পেলাম সুন্দর একখানা আনকোরা নতুন জাহাজ বিক্রি আছে। শুধু দেখতেই বাহারি নয়, তার যন্ত্রপাতিও আধুনিক। জাহাজ, তার কলকবজা, এগুলো আমার খুব পছন্দ হলো। জাহাজের ক্যাপ্টেনটিও বেশ চৌখস ব্যক্তি, জোয়ান বয়স, আর এই বয়সেই সে তামাম দুনিয়ার অনেক দেশের বন্দরেই তার জাহাজ ভিড়িয়েছে। হ্যাঁ, দাম কিছু বেশিই নিল, কিন্তু তা নিক, জাহাজখানা আমার বেশ মনের মতোই হলো। আমার জানাশোনা বেশ কিছু সওদাগর বন্ধুদেরকে আমি খবর দিলাম, তারা যদি ইচ্ছে করে আমার সঙ্গে আমার জাহাজে করে বাণিজ্যে যেতে, তাহলে যেতে পারে। দেখলাম আমার পুরনো বন্ধুদের প্রায় সকলেই তাদের তল্পিতল্পা নিয়ে জাহাজে উঠে বসল আমার সঙ্গে। তারপর একটা শুভ দিন দেখে আমরা জাহাজ ছেড়ে দিলাম। ভেসে চললাম অজানা সমুদ্রে, অজানা দেশের বন্দরের সন্ধানে। এদেশ থেকে ওদেশ, দ্বীপ থেকে দ্বীপান্তর, সওদার সন্ধানে আমরা ঘুরে বেড়াই। কত নতুন নতুন বন্দর শহর আমরা দেখতে পেলাম, আর সেই সব দেশের হাটে, বাজারে, গঞ্জে আমরা বিক্রি করি বাগদাদের বাহারি জিনিসপত্র। বিদেশিরা তো এই শৌখিন রকমারি জিনিস দেখে একেবারে হুমড়ি খেয়ে পড়ে। এমন জিনিস তারা কোনোদিন কখনো চোখেই দেখেনি। বেশ চড়া দামে বিক্রি হতে থাকে আমাদের সওদা। এইভাবে একদিন সমুদ্রের মধ্যে একটা সুন্দর দ্বীপে নোঙর করলাম। যেদিকে তাকাই শুধু সবুজের সমারোহ, বিশাল বিশাল গাছপালা। আমরা দ্বীপে এসে নোঙর করলাম, প্রত্যেকেই নামলাম, খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হলো। আমি চারদিক ঘুরে ঘুরে প্রকৃতির শোভা দেখতে লাগলাম। এক জায়গায় এসে গাছের পাকা ফল পাড়লাম। পাশেই কলকলরবে বয়ে যাচ্ছে একটা ঝর্ণা। গাছের সুমিষ্ট ফল আর ঝর্ণার জল খেয়ে আমার প্রাণ ভরে গেল। মৃদুমন্দ বাতাস বইছিল। অবশেষে দু চোখে আমার ঘুম জড়িয়ে আসে। কতক্ষণ ঘুমে আচ্ছন্ন ছিলাম জানি না, কিন্তু দ্রুত পায়ে জাহাজের দিকে এসে দেখি, এ কি, জাহাজখানা নেই। মাথায় হাত দিয়ে আমি মাটিতে বসে পড়লাম।
তাহলে আমার বন্ধুরা, আমার নাবিকরা, আমার ক্যাপ্টেন, ওরা আমাকে ফেলে রেখেই জাহাজ ছেড়ে নিয়ে চলে গেছে। এই নিরালা নির্জন প্রান্তরে আমি এখন একা কপরদকশূন্য। আমার যা কিছু সবই তো ওই জাহাজেই ছিল। কিছুই বুঝতে পারলাম না, কেন ওরা আমাকে এই নির্জন দ্বীপে একা এইভাবে ফেলে রেখে চলে গেল। কি ওদের মতলব? যতই ভাবি কোনো কুল কিনারাই পাই না। বুক ফেটে আমার কান্না এলো। হে ঈশ্বর, এ কি কঠিন পরীক্ষায় আমাকে ফেললে! এই কি তবে আমার নিয়তি? প্রথম যাত্রায় তোমার দয়ায় কোনো রকমে আমি প্রাণের রক্ষা পেয়েছিলাম, কিন্তু কিন্তু এবার কি করে এই বিপদ থেকে আমি উদ্ধার পাব? বারবার কি বিপদে বাঁচা যায়? হে ঈশ্বর! আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকি। কখনো বা নিজের কপালটা আমি মাটিতে ঠুকি। এ তুমি কি করলে ঈশ্বর? এমন শাস্তি কেন আমাকে দিলে? কি পাপ আমি করেছি? আমার আবার কেন এই সমুদ্র যাত্রার দুর্মতি হলো? বেশ তো মহা সুখেই ছিলাম আমি আমার বাড়িতে বাগদাদে। কেন আমাকে সুখে থাকতে আবারও ভূতে কিলল? খাওয়া পড়া, ধন দৌলত, অর্থ, কোনো কিছুরই তো আমার অভাব ছিল না আর। তবে কেন কেন সেধে এই বিপদ আমি ঘাড়ে নিলাম? প্রথমবারের ওই সমুদ্র যাত্রায় যা পেয়েছিলাম, যা আমাকে সুলতান মির্জান দিয়েছিলেন, সমস্ত সম্পত্তি একত্র করলে 7 পুরুষ দিব্যি আরামে বসে আমরা খেতে পারতাম। কেন আবার আমার লোভ হলো? কেন কেন? মাথা ঠুকতে ঠুকতে আমি 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 প্রায় উন্মাদ হয়ে পড়লাম। অবশেষে আমি বুঝলাম, না না না, এইভাবে নিজেকে ধ্বংস করার কোনো মানে হয় না। হাউতাস করে মাথা ঠুকলে এ বিপদের সুরাহা কোনোদিনই হবে না। আমাকে সোজা হয়ে উঠে দাঁড়াতেই হবে। ঠান্ডা মাথাতে একটা উপায় খুঁজেও বের করতে হবে। তারপর উপরে তো ঈশ্বর আছেনই। তিনি যদি দয়া করেন তাহলে আমি আবারও উদ্ধার পাব। আর না হলে তো আমাকে মরতেই হবে। এছাড়া আর উপায় কি? উঠে দাঁড়িয়ে এদিক ওদিক চেয়ে খানিকক্ষণ দেখলাম। তারপর একটা বিরাট গাছের ডালে উঠে বসলাম। কি জানি কোথায় ওত পেতে আছে কোন জন্তু জানোয়ার। জানোয়ারদের বিশ্বাস কি? গাছের একেবারে মগডালে উঠে এদিক ওদিক যেদিকে তাকাই, কোথাও কোনো জনবসতি নেই। দেখতেও তো পাচ্ছি না। চারদিকেই শুধু দিগন্ত বিস্তৃত গভীর বন আর জঙ্গল, ধুধু করা মাঠ, প্রান্তর সমুদ্র, পাহাড় আর পাখি। চুপচাপ বসে আছি গাছের একেবারে মগডালে, চারদিকে দেখছি। দেখতে দেখতে হঠাৎই একদিকে বহু দূরে কি যেন একটা উজ্জ্বল সাদা ধরনের বস্তু নজরে পড়ল, কিন্তু কিছুই আন্দাজ করতে পারলাম না। গাছ থেকে নেমে পড়লাম। অবশ্য একা একা এগিয়ে যেতেও গা ছমছম করছে বটে। যাই হোক, এদিকে ওদিকে খুব ভালোভাবে দেখে শুনে অতি সন্তর্পণে সেই অদ্ভুত সাদা বস্তুটার উদ্দেশ্যে একাই এগোতে লাগলাম। পায়ে পায়ে চলতে চলতে একসময় পৌঁছেও গেলাম ওখানে। বিশাল বিরাট পেল্লাই একটা গম্বুজ, সাদা পাথরের তৈরি। চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম, কিন্তু না, কোথাও একটা দরজা পর্যন্ত নেই, অথবা ভেতরে ঢোকার কোনো সিঁড়ি বা পথ। কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। এটার পরিধি 30 হাতের বেশিই হবে। বিভিন্নভাবে চেষ্টা করে আমি ওই গম্বুজের মাথায় ওঠার চেষ্টা করলাম। বৃথাই আমার প্রয়াস। এমন তেলতেলে আর মসৃণ এটার গা যে কোনো রকমেই আঁকড়ে ধরে ওর ওপরে ওঠা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। হঠাৎই নজর পড়ল সূর্য পাটে বসেছে, চারদিকে অন্ধকার ছেয়ে আসছে। এবার আমার চৈতন্য হল, তাহলে এখন আমি কি করি? প্রথমে মনে হয়েছিল একখণ্ড বিশাল কালো মেঘ সারা আকাশটাকে ছেয়ে ফেলেছে, কিন্তু তাই বা হয় কি করে? এখন তো দারুণ গ্রীষ্মকাল, আর বর্ষার মেঘ হঠাৎই এলো কোথা থেকে? অল্পক্ষণের মধ্যেই বুঝতে পারলাম এটা মেঘ নয়, একটা বিশাল পাখি ডানা মেলে নিচের দিকে নেমে আসছে। অনেক গল্প কাহিনীতে পড়েছিলাম, জাহাজে আমার নাবিক বন্ধুদের মুখে শুনেছিলাম, এক রকমের পাখি আছে, তারা দেখতে নাকি ছোটখাটো এক একটা পাহাড়ের মতো। এদের নাম রক পাখি। এবার আমি বুঝলাম
যাকে আমি এতক্ষণ একটা গম্বুজ বলে ভাবছিলাম, ভিতরে ঢোকবার বারবার চেষ্টা করছিলাম, উপরে ওঠার চেষ্টা করছিলাম। হ্যাঁ, আসলে সেটা হচ্ছে ওই রক পাখিরই একটা ডিম। একটু দূরে সরে গিয়ে ডিমের আড়ালেই আমি অপেক্ষা করতে লাগলাম। পাখিটা ধীরে ধীরে নেমে এসে তার বিশাল বিস্তৃত ওই দুখানা ডানা মেলে ওই গম্বুজের ওপরই বসল। হঠাৎই আমার মাথায় একটা মতলব এলো। মাটিতে হামাগুড়ি দিয়ে অতি সন্তর্পণে ডিমের পাশ থেকে বেরিয়ে এলাম। পাখি তখন ডিমের ওপর তা দিচ্ছে, তার ডানা দুটো দুপাশে ঝুলে পড়েছে। আমি আমার মাথার পাগড়িটা সন্তর্পণে খুলে হালকা করে একটা ফাঁস লাগিয়ে পাখির পায়ে পরিয়ে দিলাম। ভাবলাম যখন ও বেটা আকাশে উড়বে, ফাঁসটা পায়ে তখন আটকে যাবে, আর পাগড়ির অপর প্রান্ত আঁকড়ে ধরে ঝুলতে ঝুলতে আমিও তার সঙ্গে উড়ে চলে যাব এখান থেকে। নাবিকদের মুখেই তো শুনেছি এই রকমের রক পাখিরা নাকি আস্ত একটা হাতিকেও ঠোঁটে করে তুলে নিয়ে যেতে পারে। সারাটা রাত আমি ডিমের পাশে উপুর হয়ে শুয়ে রইলাম। আমার হাতের কবজিতেই বাঁধা পাগড়ির অন্য একটা প্রান্ত। আমার চোখে কিন্তু ঘুম নেই। কখন এই রক পাখি আকাশে উড়বে তারই প্রতীক্ষায় রাতের প্রহর আমি গুনতে থাকি, আর চুপচাপ শুয়ে শুয়ে মনে মনে আশার জাল বুনি, হয়তো এই রক পাখি আমাকে এই নির্জন কারাদ্বীপ থেকে উদ্ধার করে কোনো এক জনবহুল এলাকায় নিয়ে যাবে, আর তারপর তো ঘরে ফেরবার পথ আমি নিশ্চয়ই খুঁজে পাব। হ্যাঁ, এইসবই আকাশ কুসুম ভাবতে ভাবতেই একসময় সূর্য উঠল, ভোর হয়ে এলো। ডানা ঝটফট করতে করতে রক পাখি আকাশে উড়ল। আমিও প্রাণপণে পাগড়ির প্রান্তটা দুহাতে চেপে ধরলাম। পাখি উপরে উঠে যাচ্ছে নীল আকাশের দিকে, একেবারে মহাশূন্যে, স্বর্গের কাছাকাছি। আমার মনে হতে লাগলো এর ওপরে বুঝি আর যাওয়ার কোনো পথই নেই। হঠাৎই বুঝতে পারলাম পাখিটা এবার তীর বেগে নিচের দিকে নামতে শুরু করেছে। আমার সারা দেহের রক্ত যেন শিরশির করে আমার মাথায় উঠে আসছে, আমার হৃৎপিণ্ড যেন আমার মুখ দিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করছে। কয়েক মুহূর্ত মাত্র, তারপরে অনুভব করলাম আমার শরীর একেবারে যেন হালকা হয়ে গেছে। চোখ মেলে তাকিয়ে দেখি পাখিটা একটা পর্বতের ওপর এসে বসেছে। ক্ষিপ্র হাতে কবজির বাঁধন আর পাখির পায়ের বাঁধনটা আমি খুলে ফেলে দিলাম। কি জানি আবার যদি পাখিটা এখনই আকাশে উড়ে যায়। হ্যাঁ, আমার অনুমানই ঠিক, আর এক পলক দেরি করলেই হয়তো আবারও সে আমাকে নিয়ে আকাশে উড়ে যেত। ভাগ্যিস পাগড়ির ফাঁসটা আমি পাখিটার পা থেকে খুলে ফেলতে পেরেছিলাম, কিন্তু না পারলেই বোধহয় ভালো হতো। পাখিটা আবারও ডানা মেলে উড়তে উড়তে সমুদ্রের ওপাশের কোনো এক অজানা দেশের উদ্দেশ্যে আবারও অদৃশ্য হয়ে গেল। দেখে আমি শিউরে উঠলাম। এই পর্বত চূড়া থেকে ডানা ঝাপটে ওপরে উঠে যাওয়ার সময় বিশাল এক পাহাড়ি ময়াল সাপকে ঠোঁটে করে সে তুলে নিয়ে গেল। আমার মনে হচ্ছে পাহাড়ের মাথায় ওই সাপটাকে ওপর থেকে দেখেই পাখিটার নিচে নেমে এসেছিল। এবার আমার ভয়ে প্রাণ উড়ে গেল। ওই ভয়ালো ভয়ঙ্কর সাপটা এই পর্বতেরই কোনো গুহায় নিশ্চয়ই কোথাও ছিল। আর একটাকে যখন আমি চোখে দেখতে পেয়েছি তখনই বিশ্বাস কি আরো হাজারটাও তো থাকতে পারে। এদিক ওদিক ভালো করে তাকালাম, না, কোথাও কোনো গাছপালা, ঝর্ণা, নদী, কোথাও কিছুই নেই। আগের আমার ওই দ্বীপটা অনেক ভালো ছিল, মানুষজন না থাক, ফলমূল, জল, নদী, ঝর্ণা প্রচুর ছিল। না খেয়ে তো আমি অন্তত মারা যেতাম না। কিন্তু এ যে একেবারে নির্জলা, নিষ্ফলা, বন্ধুর একটা মরুভূমি, আর এখানে শুধু বিষধর সাপেদের আড্ডা। একবার তাদের নিঃশ্বাসের আয়ত্তায় পড়লে আমার আর রক্ষা নেই। প্রচণ্ড আকর্ষণে টেনে নিয়ে আমাকে পেঁচিয়ে ধরবে, আমার হাড় গোড় সব তার চাপে ভেঙে ফেলবে, তারপর পুড়ে ফেলবে মুখের গহ্বরে। যত বড় বীর পুরুষই হোক না কেন, ওই ভয়ঙ্কর ভয়ালো ময়াল সাপের হাত থেকে কেউ কখনো পালাতে পারেনি আর পারবেও না। হ্যাঁ, আমার মৃত্যু অনিবার্য ভেবে সেই পর্বতের মাথায় চুপচাপ দাঁড়িয়ে আমি আকুল হয়ে ভাবছি, খিদে পেলে কি খাবো, তৃষ্ণার জল আমাকে কে দেবে। ভাবলেও এখন আমার মাথা ঘুরছে, একমাত্র ঈশ্বর ছাড়া কেউ আমাকে এখানে বাঁচিয়ে রাখতে পারবে না। এ একেবারে যেন আমি গরম তেলের কড়াই থেকে জ্বলন্ত লাল আগুনের চুল্লিতে এসে পড়েছি।
ধীরে ধীরে নিচে নামতে লাগলাম। একটু নামলেই একটা উপত্যকা, চারদিকে পাথর ছড়িয়ে থাকলেও উপত্যকাটা মোটামুটি সমতল। নামতে নামতে কি আশ্চর্য, যেদিকে তাকাই এ কি, এ যে দেখি শুধু হীরের স্তূপ। সূর্যের আলো পড়েছে ওগুলোর ওপর, ঠিকরে বেরোচ্ছে ওগুলোর থেকে জ্যোতি। চোখ আমার ঝলসে যাচ্ছে। দূরের ওপরের পাহাড়ের মাথা থেকে সমতলের যেগুলোকে পাথর বলে ভেবেছিলাম, আমি ভুল করেছিলাম। আসলে সবই ছোট বড় হীরে। কোথাও কোথাও এই হীরের স্তূপ প্রায় এক একটা মানুষের সমান উঁচু। আমি অবাক হয়ে সেই হীরের স্তূপগুলো দেখছি। এমন সময় হঠাৎই নজরে পড়ল বেশ খানিকটা দূরে অনেকগুলো সাপ কিলবিল করছে। সঙ্গে সঙ্গেই ভয়ে আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম সাপগুলো ধীরে ধীরে গর্তের ভেতরে ঢুকে পড়ছে। শুনেছি এই সাপগুলো রক পাখির ভয়ে দিনের বেলায় আদৌ বের হয় না, কিন্তু যখন রক পাখি ফিরে যায় তার উপদ্রব থাকে না, সন্ধ্যা আসন্ন হয়ে ওঠে, তখনই ওরা গর্ত থেকে বেরিয়ে এসে আহারের সন্ধান করে। এক একটা সাপ এখানে এত বড় যে এক একটা হাতিকেও অনায়াসে পেঁচিয়ে ফেলতে পারে। সন্ধ্যা হয়ে আসছে। আমি প্রতিটা পদক্ষেপের আগে খুব ভালোভাবে চারদিকটা দেখে নিলাম। কি জানি, হয়তোবা সাপের গর্তেই গিয়ে পড়ব। হ্যাঁ, মনে মনে নিজের ভাগ্যের কথা ভাবি। সুখে থাকতে আমাকে ভূতে কিলালো না, তা না হলে অমন সুন্দর বাগদাদের সেই স্বর্গের আরামের জীবন ছেড়ে আমি জমের এই দক্ষিণ দুয়ারে কেনই বা আসব। সন্ধেবেলাটা আমি একটু নিরাপদ আশ্রয়ের সন্ধানে কাটালাম। কেবল একটা মাত্র গুহা ছাড়া আর কিছু চোখেই পড়ল না। তখন প্রাণে আমার সাপের ভয়, ক্ষিধা তৃষ্ণা তখন আমার মাথায় উঠেছে। সন্ধে ঘনিয়ে যখন রাতের অন্ধকার নামল, আমি আর বাইরে থাকা নিরাপদ মনে না করে সেই গুহারই ভেতরে ঢুকলাম। গুহার প্রবেশের মুখটা ছোট, কিন্তু ভিতরটা বড়। একটা পাথরের চাই কোনো রকমে ঠেলে গুহার মুখটায় চাপা দিলাম। ভাবলাম কোনো রকমে রাতটুকু এখানে কাবার করে দেব, তারপর কাল সকালে যা ভাগ্যে থাকে হবে। গুহার ভেতরে একটা কোণায় একটু পরিষ্কার করে শুতে যাব। হঠাৎই গুহার মুখে চাপা দেওয়া সেই পাথরের চাইটা কেমন যেন নড়ে উঠল। সর্বনাশ! দিনের বেলায় যেটাকে একখণ্ড কালো পাথরের চাই ভেবেছিলাম, আমি ভেবেছিলাম এটা এত হালকা কেন। আসলে এটা একটা সাপ। কুণ্ডলি পাকিয়ে ওটা তার ডিমে তা দিচ্ছে। আমার অবস্থা তখন যে কি আপনার তো বুঝতেই পারছেন। সারাটা শরীর আমার অবশ হয়ে গেল, আমার শরীরের রক্ত যেন জল হয়ে গেল, মাথা আমার ঝিমঝিম করছে। তারপর আর কিছু আমার মনে নেই। সকালবেলায় যখন জ্ঞান ফিরে পেলাম, আমি দেখলাম সূর্যের আলো দেখতে পাচ্ছি। সাপের পেটে তাহলে আমাকে যেতে হয়নি। কোনো রকমে উঠে বসে অতি সন্তর্পণে গুহার মুখ থেকে সাপের কুণ্ডলি সরিয়ে আমার দেহটাকে টেনে টেনে বাইরে বের হলাম। গতকাল সারাটা দিন সারাটা রাত আমি কিছুই খাইনি, তার উপর মানসিক আর স্নায়ুর চাপ প্রচণ্ড। আমার শরীরের সমস্ত শক্তিকে যেন নিংড়ে নিয়ে গেছে। উঠে দাঁড়াবার ক্ষমতাও এখন আমার নেই। কোনো রকমে উঠে দাঁড়ালাম। ঠিক সোজা হয়ে চলতে পারছি না, মাতালের মতন কেমন যেন টলছি। হঠাৎই থপ করে কিসের একটা শব্দ হলো। তাকিয়ে দেখি আমার সামনে পড়েছে প্রকাণ্ড একটা মাংসের খণ্ড। এ আবার কি? অবাক হলাম প্রচণ্ড। কাছে গিয়ে দেখি একটা গোটা ভেড়াকে ছালচামড়া ছাড়িয়ে এখানে ছুঁড়ে ফেলা হয়েছে। তখনই সঙ্গে সঙ্গে মনে পড়ল, আমি গল্পে শুনেছিলাম জহুরিরা এই হীরের পাহাড় থেকে হীরে সংগ্রহের জন্য ভেড়ার মাংসপিণ্ড ছুঁড়ে দেয়, আর কাঁচা মাংসের গায়ে হীরের কয়েকটা টুকরো গেঁথে যায়। তারপর রক পাখি এসে মাংসের খণ্ডটা ছো মেরে তুলে ফিরে যায় নিজের বাসায়। জহুরিরাও পাখির বাসায় যায়, পাখিটাকে তাড়িয়ে হীরের টুকরোগুলো মাংসর থেকে খুলে নেয়। সঙ্গে সঙ্গে মাথায় আমার একটা বুদ্ধি খেলে গেল। বড় বড় অনেকগুলো হীরে কুড়িয়ে আমার জামা কাপড় খুলে হীরের টুকরোগুলো বোঝাই করে কোমরে জোর করে বাঁধলাম। তারপর পাগড়িটা খুলে মাংসর পিণ্ডটাকে ফাঁস দিয়ে এমন করে বাঁধলাম যাতে মাংসর বেশিরভাগ অংশই অনাবৃত থাকে, পাখিটা দেখতেও পায়।
আগেরবারের মতোই পাগড়ির অপর প্রান্ত আমার হাতে বেঁধে একটা বড় পাথরের আড়ালে চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পরেই প্রচণ্ড শব্দ করে নেমে এলো একটা রক পাখি। ছো মেরে তুলে নিয়ে গেল মাংসের পিণ্ড, আর সেই সঙ্গে আমাকেও। ঝুলতে ঝুলতে উড়তে উড়তে আমিও রক পাখির সঙ্গেই চললাম। কিছুক্ষণের মধ্যেই পাখি তার আস্তানায় গিয়ে নামল, আর আমিও সঙ্গে সঙ্গে কবজির বাঁধন খুলে একটু দূরে সরে গেলাম। কিছুক্ষণের মধ্যেই একজন জহুরি পাখির বাসায় এগিয়ে এলো। আমাকে দেখে সে তো অবাক। মানুষের মুখ দেখে আমারও আনন্দ যেন আর ধরে না। আমি খুশিতে লাফাতে লাফাতে তার দিকে ছুটে গেলাম। সে কিন্তু খুশি হতে পারল না। রুক্ষস্বরে সে কৈফিয়ত চাইল। কে তুমি? এখানে কি করতে এসেছ? তুমি চোর, চোর তুমি! আমার হিরে চুরি করার মতলব করেছ, কিন্তু জেনে রাখো সেটা হবে না। এটা আমাদের বংশজাত ব্যবসা। আমাদের রুটি তুমি মারতে পারবে না। আমাদের রুটি মারতে হলে আমরা কিন্তু কিছুতেই বরদাস্ত করব না। আমি কিন্তু হাসতে হাসতেই বলি, আরে আরে শেখ সাহেব, অত রাগ করছেন কেন? আমি আপনার বাড়া ভাতে ছাই দিতে আসিনি। আপনার ধারণা কিন্তু ভুল। দেখুন, আমি চোরও নই, ডাকাতও নই, নেহাত একজন সাদাসিধে সওদাগর। ভাগ্যের ফেরে আজ আমার এই দশা, বুঝলেন? তারপর আমার কোমরের বাঁধন থেকে কয়েকটা বড় হিরে বের করে তার হাতে দিয়ে বললাম, এই নিন, হবে তো এতে? বৃদ্ধের চোখ তখন ছানা বড়া হয়ে গেল। বললেন, হে ঈশ্বর, এত বড় বড় হিরে তো আমি কোনোদিনই দেখিনি। আমাদের মাংসের পিণ্ডে সেখানে তো ছোট ছোট হীরের কুচি থাকে, কিন্তু এ হিরে তুমি কোথায় পেলে বেটা? কোথায় পেলাম পরে বলছি, আগে বলুন তো আপনি খুশি হয়েছেন কিনা, নাকি আরো কয়েকটা দেব? না বেটা না, আর কি করব? এর একখানার দামেই আমার 7 পুরুষ বসে বসে খাবে। আমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। তাছাড়া বংশের বাতি দেবার তো কেউ নাই। এ পয়সাই বা কে খাবে? হ্যাঁ বেটা, ওসব তোমার নিজের কাছেই রাখো। আচ্ছা, আমাকে একটা থলে দিতে পারেন? তখনও কিন্তু আমি উলঙ্গ, কারণ আমার জামা পাতলুন সমস্তই হীরের টুকরে ভর্তি। বৃদ্ধ বলল, আলবাত, এই 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 নাও তোলে। কটা নেবে? সমস্ত হীরে একটা বড় থলেতে বোঝাই করে আমি আবারও জামা কাপড় পরে সভ্য হলাম। বৃদ্ধ জহুরি জিজ্ঞাসা করল, ওই দুর্গম পাহাড়ে তুমি বেটা কি করে গিয়েছিলে? ওখানে আজ অবধি কোনো মানুষ গিয়ে তো ফিরে আসতে পারেনি। ওখানে ভয়াবহ সাপ থাকে। আমি আমার সমুদ্রযাত্রা থেকে শুরু করে আগা গোড়া সম্পূর্ণ কাহিনী বৃদ্ধ জহুরিকে বললাম। বৃদ্ধ জহুরি আমাকে বাহবা দিয়ে বলল, বাহ বাহ, সাহস বটে বেটা। যাই হোক, ঈশ্বরের দোয়ায় প্রাণে তুমি বেঁচে গেছো। হ্যাঁ। আমি তখন প্রচণ্ড ক্ষুধার্ত, প্রচণ্ড তৃষ্ণার্ত। বললাম, শুনছেন, কাল সারাটা দিন সারাটা রাত এমনকি এখনো পর্যন্ত আমার পেটে কোনো খাবার পড়েনি। আমাকে কিছু খেতে দিতে পারেন? হ্যাঁ দেখো তো, আমি একেবারে ভুলেই গিয়েছিলাম। চলো চলো বেটা, আমার তাঁবুতে চলো, কাছেই। ওদের তাঁবুতে এসে পেট ভরে খাওয়া দাওয়া করলাম। এতক্ষণে দেহে বল ফিরে এলো। সারা দিন ওদের তাঁবুতে ঘুমালাম। রাতে একবার উঠে কিছুটা খাবার খেয়ে ক্লান্তির জন্য আবারও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা যখন ঘুম ভাঙল, দেখলাম দেহ মন বেশ ঝরঝরে হয়ে গেছে। বৃদ্ধ জহুরি আর তার সঙ্গীরা অবশ্য সেই পাহাড়েই থাকল। বেশ কিছু হীরেও সংগ্রহ করল। আমিও সেখানে থাকি, খাই আর মনের আনন্দে ঘুরে বেড়াই। বেশ কয়েকদিন পরে তারা সেই স্থান ত্যাগ করল। আমিও তাদের সঙ্গে চললাম। ভীষণ সর্পসংকুল সেই স্থানে আমাদের প্রতি মুহূর্তে মৃত্যুর আশঙ্কা ছিল। যা হোক, অবশেষে আমরা নিরাপদ স্থানে এসে পৌঁছালাম। বৃদ্ধ আমাকে একটা সমুদ্র বন্দরে পৌঁছে দিল। বন্দরে এসে আমি কয়েকটা হীরে বিক্রি করে বেশ কিছু সোনা কিনলাম।
তারপর কিছু সোনার বিনিময়ে কিনলাম অনেক শৌখিন সামগ্রী। ফেরার পথে বাণিজ্য তো করতে হবে, আর বাকি সোনা দিয়ে জাহাজ ভাড়া করতে হবে। আবারও জাহাজ ছাড়ল। ফেরার পথে এ বন্দর সে বন্দর নামি, সেখানে ব্যবসা বাণিজ্য করি। এইভাবেই চলতে থাকে। তারপরই একদিন আমার মন খুশিতে নেচে উঠল। আমার দেশ আর বেশি দূরে নয়, 2-1 দিনের মধ্যেই আমি আবারও পৌঁছে যাব আমার জন্মভূমি চির সুন্দর আমার বাগদাদ নগরে। অবশেষে আমাদের জাহাজ একদিন বাগদাদে ভিড়ল। আমাকে পেয়ে আমার আত্মীয় স্বজনরা প্রত্যেকে প্রচণ্ড খুশি। আমিও বহু দিন বাদে তাদের সঙ্গ পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলাম। সোনা দানা হিরে যা কিছু এনেছিলাম প্রত্যেকেই কিছু কিছু করে উপহার দিলাম। অনেক দিন পরে আবারও হাসিতে গানে ভরে উঠল আমার বাড়ি। এরপর থেকেই নানা ভোগবিলাসের মধ্যেই আমার দিন কাটতে থাকে। দামি দামি সুরার মাংস আমরা সকলে মিলে খাই। বন্ধুরা আসে, মহামূল্যবান বাহারি সাজ পোশাক পরি, গান বাজনা হই হুল্লোড় করে আমার মহা আনন্দে দিন কাটতে থাকে। প্রত্যেক দিনই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আমার কাছে এইভাবেই গল্প শোনে। বহু বিচিত্র আমার জীবনের অভিজ্ঞতা। এই গল্প, এই কাহিনী দিনের পর দিন বলেও শেষ করা যাবে না, বুঝলেন? এই হলো আমার দ্বিতীয় সমুদ্র যাত্রার কাহিনী। কিন্তু আগামীকাল যদি ঈশ্বর ইচ্ছা করেন, আপনাদের আমি তৃতীয় সমুদ্র যাত্রার বিচিত্র অভিজ্ঞতা শোনাব। যে দুটো কাহিনী আপনারা শুনলেন, তৃতীয় কাহিনী তার চেয়েও আরো অনেক বেশি রোমাঞ্চকর। শ্রোতা বন্ধুগণ, অনেক তো রাত হলো, হ্যাঁ? এবার তো নিজের নিজের গৃহে প্রস্থান করতে হয় নাকি? নাবিক সিনবাদ গল্প থামিয়ে চুপ করে বসে থাকে। ফরাসের ওপর খাবার সাজানো ছিল। উপস্থিত অতিথি ও ভাগতরা সকলেই খাওয়া দাওয়া করল। খাওয়া দাওয়া শেষ হলে বৃদ্ধ সিনবাদ কুলি সিনবাদকে 100টা সোনার মোহর দিয়ে বলল, ওহে সিনবাদ, শোনো, এই নাও তোমার আরও 100 মুদ্রা। আপনাকে অনেক অনেক সেলাম। আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলব না। ঈশ্বর আপনার মঙ্গল করুন। কুলি সিনবাদ হাসি মুখে কৃতজ্ঞ চিত্তে দান গ্রহণ করে মহা আনন্দে বাসায় ফিরল। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে সে আবারও নাবিক সিনবাদের বাড়ির দিকে রওনা হল। সিনবাদ নাবিক তারই প্রতীক্ষায় বসেছিল। আপ্যায়ন করে নিজের পাশে বসাল। কিছুক্ষণের মধ্যেই এক এক করে বাকি অতিথি অভ্যাগতরাও সেখানে হাজির হল। যথারীতি ফরাসের ওপর সাজানো ছিল খাবার দাবার। খাওয়া দাওয়া শেষ হলে বৃদ্ধ সিনবাদ নাবিক তার কাহিনী শুরু করল। হ্যাঁ বন্ধুগণ, ঈশ্বর যে সর্বশক্তিমান সে তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু তার অসাধারণ বুদ্ধি বিচক্ষণতা তা তো মানুষের চাইতে অনেক গুণ বেশি, তাই না? তা না হলে যে বিপদে পড়ে একদিন আমার প্রাণ সংশয় ঘটেছিল, এই রকম বৈভবের মধ্যে মহা আনন্দে দিন কাটাতে কাটাতে আবারও সেই প্রাণঘাতী বিপদের মধ্যেই বা আমি পা বাড়াবো কেন? জানেন, যথাসময়ে তিনি আমার মন থেকে সমস্ত আতঙ্ক ভয় পুরোটাই মুছে দিয়েছিলেন। আর তাই তো আবারও আমার সমুদ্র যাত্রার বাসনা হলো। এই বাগদাদে বসে বসে একঘেয়ে আনন্দের জীবন না, আমার আর ভালো লাগলো না। এতে তো কোনো বৈচিত্র্যও নেই। কুড়ের মতো ঘরে বসে বসে বিলাস ব্যসনে দিন কাটাবো না, আমার রক্তে তাও নেই। তাই আবারও একদিন আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়ি। এবার কিন্তু আর আমি ভারী ভারী সওদা নিলাম না। আপনারা তো প্রত্যেকেই জানেন, বিদেশের বাজারে আমাদের আরবের মূল্যবান আতর তার তো কদর বেশি। এছাড়া বাগদাদের সূক্ষ্ম শিল্পকর্ম সেও তো বিদেশের বাজারে চড়া দামেই বিক্রি হয়। তখন তো আমার পয়সার কোনো অভাব নেই। অনেক অর্থ ব্যয় করে সেই সব বিলাসের সামগ্রী সংগ্রহ করে আমি আবারও বন্দরে এসে পৌঁছালাম। আর এই বন্দর থেকে তো পৃথিবীর প্রায় সব জায়গারই জাহাজ ছাড়ে। বন্দরে পৌঁছে আমার অনেক সওদাগরের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। তারাও বাণিজ্যে যাবে। ভালোই তো হলো, সঙ্গী পেয়ে গেলাম।
আর সঙ্গী দল পেয়ে আমিও ভিড়ে গেলাম তাদেরই দলে। শুভ একটা দিন দেখে ঈশ্বরের নাম নিয়ে আমরা জাহাজে চেপে বসলাম। নোঙর তোলা হলো, পালে হাওয়া লাগলো, আমাদের জাহাজ আবারও চলতে থাকলো। এক এক করে দেশ বিদেশের এক একটা বন্দর আসে। বন্দরে বন্দরে আমরা নামি, সওদা করি, কেনাকাটা করি, বিক্রি করি। আর আমি যে ধরনের মূল্যবান সামগ্রী সঙ্গে নিয়েছি সে ধরনের সওদা না বড় একটা কেউ সঙ্গে নিতে পারে না। তাই যেখানেই দেখাই আমার সামগ্রী সবাই লুফে নিতে চায়। প্রতিটি বন্দরের প্রতিটি সওদায় আমার মোটা লাভ হতে থাকে। আমার মন তো তখন খুশিতে একেবারে পাগল। এইভাবেই চলতে চলতে একদিন আমরা সমুদ্রের মাঝে এসে পড়লাম। দেখলাম আকাশে ঘন কালো মেঘ জমছে, চারদিকে বিদ্যুতের ঝলকানি, গুরুগম্ভীর বাজের শব্দ। সেই রাতেই প্রচণ্ড ঝড় উঠল, প্রচণ্ড ঝড়। এমন ঝড় আমি জীবনে কোনোদিন দেখিনি। তার উপর ঝড় শুধু নয়, বড় বড় সমুদ্রের ঢেউ আমাদের জাহাজের ডেকে একেবারে আছড়ে পড়ছে। কোনো রকমে দড়িদড়া ধরে পালগুলোকে নামিয়ে ফেলা হলো। হ্যাঁ, কিন্তু সেই সাংঘাতিক ঝড় চলল আরও দুদিন। দুদিন পর যখন ঝড় থামল, আমি সেদিন সকালবেলা ডেকের উপর উঠলাম। দেখি আমাদের ক্যাপ্টেন কিরকম হতাশভাবে ডেকের উপর পায়চারি করছে। না 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 না, হতে পারে না, না, অসম্ভব। তারপরই হঠাৎই ক্যাপ্টেনের চিৎকার কানে এলো, সর্বনাশ! আমরা যে কজন নাবিক ওখানে ছিলাম প্রত্যেকেই ছুটে গেলাম তার কাছে। কি হয়েছে ক্যাপ্টেন, কি হয়েছে? হায় 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 হায়, এ কি হলো, এ কি হলো, হায় 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 হায়, এ আমাদের কি হলো? সে কিন্তু কোনো কথার জবাব দেয় না, কেবল ডুকরে ডুকরে কাঁদতে থাকে আর কপাল চাপড়ায়। আমরা অধৈর্য হয়ে জিজ্ঞাসা করি, ক্যাপ্টেন কি হয়েছে, কি বলবেন তো? ক্যাপ্টেনের অবস্থা তখন প্রায় পাগলের মতো, মাথার চুল ছিঁড়ছে, জামা কাপড় ছিঁড়ছে, তার চোখে মুখে সে এক অবর্ণনীয় নিদারুণ আতঙ্ক। তারপর হঠাৎই শান্ত হয়ে কোনো রকমে সে বলে, তবে শুনুন, সামুদ্রিক ঝড়ে পড়ে আমরা পথ হারিয়ে ফেলেছি। এখন জাহাজ যে পথে চলেছে সে পথে চলতে থাকলে আমরা আমরা কেউ বাঁচব না, না, আমরা বোধহয় কেউ বাঁচব না। কেন ক্যাপ্টেন, তাতে কি হয়েছে? আমরা আবারও পাল ঠিক করে হাল ধরে কম্পাস দেখে জাহাজের মুখ ফেরাবো, চেনা পথে চলবো। না না, আপনারা জানেন না, এখন আমাদের জাহাজ যে পথে চলেছে সে পথে চলতে থাকলে আমরা বাদর দ্বীপে পৌঁছবো। আর আর সেখানে একবার গেলে কেউ কোনোদিন কখনো ফিরে আসতে পারেনি। প্রত্যেকেই আমরা ভয় পেয়ে যাই, চিৎকার করে বলি, ক্যাপ্টেন যেভাবেই হোক জাহাজের মুখ ফেরাতেই হবে আপনাকে। অসম্ভব, আর কিছুক্ষণের মধ্যেই জাহাজ আমাদের বাদর দ্বীপে পৌঁছে যাবে। এখন আর কোনো চেষ্টা করে কোনো লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। জোর করে ঘোরাতে গেলে আমাদের জাহাজের খোল নলচে একেবারে ভেঙে খান খান হয়ে যাবে। আমরা প্রত্যেকেই উদ্ভ্রান্তের মতো জাহাজের ডেকের ওপর ছুটোছুটি করতে লাগলাম। সামনে মৃত্যু অবধারিত, আর সেটা জানার পর কেই বা চুপ করে বসে থাকতে পারে। কিছুক্ষণের মধ্যেই আমাদের জাহাজ বাদর দ্বীপের কাছাকাছি এসে পড়ল। ক্যাপ্টেন আমাদেরকে বললেন, সকলেই শুনুন, এই দ্বীপের বাদররা অসভ্য। যদিও তারা ক্ষুদ্র দেহ, তথাপি সংখ্যায় এত অধিক যে তাদের গতিরোধ করা এক কথায় আমাদের পক্ষে অসম্ভব। যদি আমরা দৈবাৎ কোনো একজনকে হত্যা করি তাহলে তারা পঙ্গপালের মতো আমাদের জাহাজ আচ্ছন্ন করে আমাদেরকেও হত্যা করবে। এই বিবরণ শুনেই জাহাজের প্রত্যেকেই আমরা আরও ভয়ে আড়ষ্ট হয়ে পড়লাম। ক্যাপ্টেনের কথা কতদূর সত্য কে জানে। আমি মনে মনে এইসব চিন্তাই করছি। হঠাৎই আমাদের জাহাজ ঘিরে ধরল একদল বাঁদর। সংখ্যায় যে তারা কত তা বলতে পারবো না, 20, 50, 100, এমনকি 1000 হতে পারে। সে এক বিশাল সেনাবাহিনী বলা যায়। আমরা জাহাজের মধ্যে ভয়ে গুটিসুটি মেরে চুপচাপ বসে আছি, নিচে যে নামবো সাধ্য কি। কিন্তু ওরা দাঁত মুখ খিচিয়ে সহজাত অসভ্যতায় আমাদের স্বাগত জানাতে থাকে। ওদের ভাষা দুর্বোধ্য, তবে আচার আচরণে বুঝতে পারছি ওরা বলতে চাইছে, ওহে মানুষেরা, তোমরা একবার দ্বীপে নামো,
আমরা তোমাদের বুক চিরে তোমাদের রক্ত পান করব। না ওদের আক্রমণ করবার দুঃসাহস আমাদের নেই, অথবা ওদের আক্রমণ প্রতিহত করবার মতন শক্তিও আমাদের কারোর নেই। এই অবস্থায় আমাদের কর্তব্য কি আমরা কিছুই ঠিক করতে পারছি না। হঠাৎই এমন সময়ে হুড়োহুড়ি করে ওই বাঁদরের পঙ্গপাল আমাদের জাহাজের ডেকের ওপর উঠে এলো। আমরা অনড় অচল হয়ে বসে রইলাম। ওরা আমাদের সওদাপত্র, আমাদের জিনিস, আমাদের অর্থ সমস্তটাই তছনছ করতে লাগলো। ওদের ওই বিভৎস চেহারা দেখে আর ওই বিকট চিৎকার শুনে আমাদের হৃৎপিণ্ডের ধুকপুকানি বুঝিয়ে এখনই বন্ধ হয়ে যায়। আমাদের শরীরের সমস্ত রক্ত যেন গলে জল হয়ে গেল। বিচিত্র ধরনের অঙ্গভঙ্গি আর অদ্ভুত ধরনের মুখের বেদন করে তারা যে কত কি বলতে লাগলো তার এক বর্ণও আমরা বুঝলাম না। আমাদের সামনেই ওরা মাস্তুলের মাথায় উঠে পাল খুলে দিল, হালের অধিকার দখল করল, আর তারপরই হঠাৎ করে আমাদেরকে তাড়িয়ে দ্বীপে নামিয়ে দিল। এখানে যে আমাদের মৃত্যু নিশ্চিত সেটা জানবার পরও ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো দুঃসাহস আমাদের কারোরই নেই। আমাদের সকলকেই ওরা নামিয়ে দিল, কিন্তু ওরা তো কেউ জাহাজ থেকে নামল না। কি হলো ব্যাপারটা? না, কিছু তো বুঝতে পারছি না। এ কি, ওরা জাহাজটাকে চালাতে শুরু করেছে। জাহাজটাকে চালিয়ে ওরা সমুদ্রের ভেতর দিকে চলে যাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই আমাদের যথা সর্বস্ব সওদা ঠাসা জাহাজখানা নিয়ে ওরা মাঝ সমুদ্রের দিকে অদৃশ্য হয়ে গেল। আমার বন্ধুদের অনেকেই কান্নায় ভেঙে পড়ল। আমারও বুকের ভেতর হালকা হয়ে গেল, চোখে জল আসলো। কিন্তু আমি তো জানি বিদেশে বিপর্যয় যে কোনো সময়ই ঘটতে পারে। এর আগেও তো আমার সঙ্গে এরকম ঘটনা দুবার ঘটেছে। তার জন্য যেমন আগে থেকে সতর্ক হওয়াও সম্ভব নয়, তেমনি বিপদ এসে গেলেও ভেঙে পড়াও তো সঙ্গত নয়। অবস্থা আর সময়ের সঙ্গে মানিয়ে চলাই তো বিচক্ষণতা। যাই হোক, আমাদের সর্বস্ব তো গেছে, এখন আমাদের তো বাঁচার পথ বের করতে হবে। আমরা প্রত্যেকেই সেই সমুদ্র সৈকতের বালির উপর বসে একটু আলোচনা করলাম। ঠিক হলো, আগে আমরা দ্বীপের ভেতরে ঢুকে খাবার দাবারের সন্ধান করব। প্রথমে ফলমূল আর জলের সন্ধান, আর তারপর অন্য একটা কিছু বুদ্ধি বার করতে হবে। সমুদ্র তীর থেকে খানিকটা জঙ্গলের ভেতর ঢুকতেই অনেক ফলের গাছ আর মিষ্টি জলের একটা ঝর্ণাও পাওয়া গেল। হঠাৎই গাছের ফাঁক দিয়ে নজরে পড়ল অদূরেই একটা আবলুস কাঠের প্রাসাদোপম অট্টালিকা, তবে আপাতত মনে হয় জনমানব শূন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা ওই প্রাসাদের দিকে এগিয়ে চললাম। প্রকাণ্ড উঁচু, দৈর্ঘ্য আর প্রস্থে সমান, চতুষ্কোণ পেল্লাই এক প্রাসাদ। চারদিকে তার পাথরের প্রাচীর দিয়ে ঘেরা। একটা সিংহ দরজা আছে বটে, তবে তার সিংহের এখন আর কোনো অস্তিত্বই নেই, কিন্তু আগে ছিল বলে তো মনেই হয়। এই দুটো সিংহ দরজা পেরিয়ে তবেই প্রাসাদ চত্বরে প্রবেশ করতে হয়। দুটো সিংহদ্বারই হাট হয়ে খুলে পড়ে আছে। আমরা কজন চুপচাপ ভেতরে ঢুকলাম। বিরাট একটা প্রশস্ত প্রাঙ্গণ পেরিয়ে বিশাল একটা ঘর। সারাটা ঘরময় থরে থরে সাজানো রান্নাবান্নার সাজ সরঞ্জাম, বড় বড় লোহার কড়াই, ডেকচি, হাতা, খুন্তি ইত্যাদি। আর ঘরের মেঝের ওপর স্তূপীকৃত হাড়ের পাহাড়, কতকগুলো একেবারে শুকনো সাদা, আর কতকগুলোতে এখনো মাংসের ঝোল লেগে রয়েছে। একটা পচা দুর্গন্ধও নাকে এলো। হঠাৎই আমাদের প্রত্যেকের মাথা কেমন ঝিমঝিম করতে লাগলো। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। কি এমন আছে এই ঘরে যে মাথাটা আমাদের এরকম দুলছে, এরকম ঘুরছে। পলকের মধ্যেই আমরা প্রত্যেকে সংজ্ঞা হারিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়লাম। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে অনির্বাণের সঙ্গে আজকের গল্প আরব্য রজনীর কাহিনী অবলম্বনে সিনবাদের 7 সমুদ্রের অভিযান, সিনবাদের প্রথম পর্ব। এখনো পর্যন্ত গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন, সঙ্গে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। সাথে রিকোয়েস্ট করব, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে। আর হ্যাঁ, সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয়।
পরের গল্পের নোটিফিকেশনের জন্য। আবারও দেখা হচ্ছে কয়েকদিনের মধ্যে গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্বের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।